হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি 10 মিনিট স্কুলের আরও একটি লাইভ ক্লাসে। অ্যান্ড আজকে আমরা চলে আসছি আমাদের ফিজিক্সের গাইডলাইন ক্লাসে, এসএসসি 26 ব্যাচ। তোমাদের জন্য মূলত আমাদের এই সিরিজটা শুরু হয়েছে 10 তারিখ থেকে। আমাদের প্রথম ক্লাস কিন্তু বাংলা হয়ে গেছে। কাহিব ভাইয়া খুব সুন্দরভাবে বাংলাটাকে একদম পানিভাত করে দিছে। বাংলায় কীভাবে এ প্লাস মিস করছে পোলাপান, অ্যান্ড তোমরা কীভাবে মিস করবা না, কোন কোন ব্যাপার তোমরা ফলো করবা, বা স্টুডেন্টসরা কোথায় ভুল করে, এই সব কিছু নিয়ে কিন্তু কথা হয়েছে। আজকে মূলত আমরা ফিজিক্স নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করতেছি, তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম আজকের ক্লাসে। আমরা মূলত আজকে এসএসসি 26 ব্যাচের জন্য একটু কথাবার্তা বলবো যে আমরা ফিজিক্সটা কিভাবে একদম কমপ্লিটলি শেষ করব, অ্যান্ড তারপর আমরা রিভাইজ করব। আমরা এটাকে এ প্লাস তো অনেক কম হয়ে যায়, আমাদের টার্গেট থাকবে 100-তে 100। ঠিক আছে? তো তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করতেছি, অ্যান্ড অলরেডি অনেকে জয়েন করে ফেলতেছো। যারা যারা জয়েন করবা আমাকে একটু কাইন্ডলি জানাবা যে আমার কথা এবং আমার পিছনের স্লাইডটা তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার কিনা। অ্যান্ড আমরা অল্প সময়ের মধ্যে ক্লাসটা শুরু করব। ক্লাসটা 50 মিনিট থেকে 1 ঘন্টা সর্বোচ্চ হবে। এই ক্লাসে মূলত লেখাই আছে যে আমরা একটা ক্লাসেই মূলত আজকে এ প্লাসের যে জার্নিটা, আমাদের যে শর্ট সিলেবাসের একটা এখন সুযোগ আছে, আমরা 7টা অধ্যায় পড়বো ফিজিক্সে। এখানে আমরা কিভাবে এ প্লাস পাবো তার কমপ্লিট গাইডলাইন তোমরা এই ভিডিওতে খুব সুন্দরভাবে পাবো ইনশাল্লাহ। অ্যান্ড অবশ্যই তোমরা এই ক্লাসটা বা এই যে তোমাদের সামনে যে আমি আসি, এই পুরো ভিডিওটা তুমি একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে, যাতে ওরাও দেখতে পারে। তো তোমাদের সবাইকে নিয়ে আজকে ক্লাসটা শুরু করব। পুরো ক্লাসে কি কি থাকবে, আমরা আমাদের এই শর্ট সিলেবাস নিয়ে একটু কথাবার্তা বলবো। ক্লাসে আমাদের যে সিলেবাসে কি কি আছে ফিজিক্সের জন্য, কোনটা ইম্পর্টেন্ট, সিকিউ এমসিকিউ অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করব। আমাদের রুটিনগুলো কেমন হওয়া উচিত, আমরা কোন কোন ভুল করি যার কারণে আমাদের এ প্লাস মিস হয়ে যায়, এবং বিগত বছরগুলোতে কি অবস্থা ছিল, এখন এই বছর তোমাদের কি করণীয়, এই সব কিছু নিয়ে একদম অল্প সময়ের মধ্যে আমরা কথাবার্তা বলবো ইনশাল্লাহ। তো যারা যারা জয়েন করছো একটু আমাকে জানাও সব ঠিকঠাক আছে কিনা। অলরেডি আদিবকে দেখতে পাচ্ছি, অল ক্লিয়ার বলছো, অনেকেই সালাম দিচ্ছ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ফেসবুক থেকে জয়েন করছো, ইউটিউব থেকে জয়েন করছো, সব জায়গা থেকে একসাথে আমরা জয়েন করছি। অ্যান্ড আমি আছি তোমাদের সাথে, তোমাদের রিফাত ভাইয়া। আমার নাম হচ্ছে সাব্বির আহমেদ রিফাত, অ্যান্ড আমি বর্তমানে পড়াশোনা করতেছি বুয়েটে, মাস্টার্স করতেছি আর কি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপরে। অ্যান্ড আমি অনার্স কমপ্লিট করছি রুয়েট থেকে, রাজশাহী থেকে। তো তোমাদের সাথে আছি তোমাদের ফিজিক্সে ইনস্ট্রাক্টর হিসেবে, তোমাদের ফিজিক্সে বড় ভাইয়া। দ্যাটস ইট। তো অনেকে আমাকে চিনো, মোটামুটি আমাদের অনেকে কোর্স স্টুডেন্ট এখানে আসছো, অনেকে হয়তো আমাকে চিনো না, নতুন জয়েন করছো। তো তোমাদের জন্য আজকে 1 ঘন্টার মধ্যে মূলত এই যে আমাদের পুরো ক্লাসটা একদম কমপ্লিটলি গুছায় বুঝাই দিব। ঠিক আছে? এই ক্লাসের পরে বা এই 1 ঘন্টা পরে তুমি অ্যাটলিস্ট ফিজিক্স নিয়ে কোনো টেনশন ফিল করবা না যে আমি ফিজিক্সে কি করব, কিভাবে করব, অ্যান্ড আমি কোন কোন ভুল করতেছি, এই সব কিছু তোমার কোনো কনফিউশন থাকবে না। সব কিছু ইনশাল্লাহ আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, কয়েকজন বলতেছে যে ভাইয়া পেইড কোর্সে ক্লাস বাদ দিয়ে এখানে চলে আসছি। না ভাইয়া, এটা করা যাবে না, ওইটা ইম্পর্টেন্ট বেশি। আমাদের যে রেগুলার পড়াশোনা, এটা তুমি পরও দেখতে পারবা, রেকর্ডেড ক্লাস থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের সবাইকে আবার ওয়েলকাম করতেছি। একটু শুরু করি। হ্যাঁ, তার আগে একটু ছোট্ট করে একটা রিমাইন্ডার দিই। দেখো ভাইয়া, আমাদের এখন আগস্ট মাসের অর্ধেক শেষ। একটু বুঝো, যারা যারা ক্লাসে জয়েন করছো তোমাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যে আমাদের কিন্তু আগস্ট মাস অলমোস্ট অর্ধেক শেষ, এবং তারপরে কি আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এর মধ্যে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা আছে, তোমাদের টেস্ট পরীক্ষা আছে, অ্যান্ড তারপরে তোমার রিভিশন দিতে হবে, তোমার এসসি পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে মোস্ট প্রবাবলি, আমি যতটুকু এখন পর্যন্ত জানি। তার মানে এই যে ভাইয়া, আমরা একদম বলা যায় যে একটা বছরের 3 ভাগের 2 ভাগ শেষ করে ফেলছি। আমাকে একটু বলবা, তোমরা একটু আমাকে জানাও যে তোমাদের সিলেবাস কার এখানে একদম কমপ্লিটলি শেষ হয়েছে, তুমি ভালো করে বলতে পারবা। ঠিক আছে? আমাদের যেমন 10 মিনিট স্কুলে এখন আমরা সেকেন্ড লাস্ট অধ্যায়টা পড়তেছি, অর্থাৎ আমাদের যে পেইড কোর্সের ক্লাসে আমরা 8 নাম্বার অধ্যায়টা পড়তেছি। তো এমন কেউ কি আসো যার কমপ্লিটলি সবার সিলেবাস শেষ, মানে সব অধ্যায় শেষ, এমন কেউ আসো এখানে? আমাকে একটু বলবা। অ্যান্ড তোমাদের কি কি প্রবলেম ফেস হয় ভাই, আমি এমসিকিউ বুঝি না, সৃজনশীলের ক খ প্রবলেম হয়, অ্যান্ড তোমাদের যেটা সবচেয়ে বেশি প্রবলেম ভাইয়া, সিকিউ প্রশ্ন ধরতে পারি না। প্রশ্ন বুঝলেও প্রশ্নের মধ্যে কোন সূত্র লাগবে পেঁচায় ফেলে। এই যে কথাগুলো যে আছে ভাইয়া, এইগুলো এ প্লাস মিস করার সবচেয়ে বড় কারণ বা সমস্যা। অ্যান্ড আমরা যদি একটু তাকাই, এই বছর 2025 সালে যারা এসসি পরীক্ষা দিচ্ছে ভাইয়া, তোমাদের একদম জাস্ট ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, ওদেরকে আমরা 10 মিনিট স্কুল সবচেয়ে বেশি ক্লোজলি গাইড করছি।
অ্যান্ড তারপর আমরা দেখতে পারছি যে ওদের ম্যাক্সিমামই এই বছর দেখা গেছে যে পুরো বাংলাদেশের মধ্যে যে যেইখানেই পড়ছে একটা রেজাল্টের ধস নামছে, এবং দেখা গেছে প্রতি 3 জনের মধ্যে 2 জন ফেল করছে, সরি 1 জন ফেল করছে, 2 জন পাস করছে 1 জন ফেল করছে, 3 জনের মধ্যে 1 জন ফেল করছে। বুঝতে পারো কি লেভেলের একটা প্রবলেম হয়েছে। তার মানে কি ভাইয়া, আমরা আসলে শেষ মুহূর্তে যে যখন হচ্ছে মানে সিরিয়াস হব, মনে হবে যে না এখন পড়ে একদম ফাটাই ফেলবো, লাস্ট যতটুকু সময় আছে আমরা ইচ্ছা মতো পড়বো, এটা আসলে হয় না। তো কেন হয় না, আমরা এখন থেকে কি কি করতে পারি, এই সব কিছু নিয়ে এখন কথাবার্তা বলবো। তো ইউটিউব থেকে অনেকে জয়েন করছে, ফেসবুক থেকে অনেকে দেখতে পাচ্ছি, তো আমরা আসলে আমাদের ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে। এই যে একজন বলছে যে ভাই কোশ্চেন বুঝি না, কোন সূত্র লাগবে এটা বুঝি না। তো এই সব প্রবলেম আমরা একটা একটা করে আজকে সলিউশন করব। এই একটা ক্লাস তোমাকে তোমার ফিজিক্স সম্পর্কে কমপ্লিট আইডিয়া দিবে ইনশাল্লাহ, এর বাইরে আর কিচ্ছু লাগবে না, একদম A to Z সব কিছু এই একটা আমরা ক্লাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো তোমাদের জন্য আমাদের একটা খুব এক্সাইটিং একটা ক্যাম্পেইন চলতেছে, তোমরা জানো এটা হচ্ছে আমাদের সুপার স্টুডেন্টস যে একটা ক্যাম্পেইন, অর্থাৎ তোমাদের মধ্য থেকে 26 ব্যাচের থেকে আমরা মোট 26 জনকে 26 তোমাদের 26 জনকে হচ্ছে আমরা পুরস্কার দিতে চাই, আমাদের প্রিমিয়াম কোর্স ফ্রি করে দিতে চাই, আমাদের থেকে গিফট দিতে চাই, টি শার্ট, মাস্টার বুক সব কিছু। তো এইটার জন্য যে ক্যাম্পেইনের আজকে হচ্ছে ফিজিক্স ক্লাসটা, আজকের ক্লাসের পরে কালকে হচ্ছে একটা তোমাদের সুপার সিকিউ ক্লাস হবে, একটা অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই অধ্যায়ের সব টাইপের সিকিউ মোটামুটি আমি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিব যে এখান থেকে সিকিউ আসে, ইভেন সিকিউ প্র্যাকটিসও করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের গ্রুপে হবে, অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে SSC 26 সুপার স্টুডেন্টস গ্রুপটা, এই গ্রুপের মধ্যে আমরা হচ্ছে অনেকে লাইভে দেখতেছি ক্লাসটা, অনেকে হচ্ছে 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে ক্লাসটা করতেছি, অনেকে হচ্ছে ইউটিউব থেকে দেখতেছি। তো ওইখানে ওই যে গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের কালকের ক্লাসটা হবে, এবং পরশু দিন একটা পরীক্ষা হবে, MCQ পরীক্ষা, ঠিক আছে। আচ্ছা, এখন ভাইয়া সিলেবাসের ভাইয়া এই প্রবলেমটা আমরা একটু দেখছি, এই যে সুমি বলছে ভাইয়া তোমাদের সবাইকে একটু সরি বলে রাখি, অনেকেই হচ্ছে বাংলা পরীক্ষা একটু সিলেবাসের বাইরের প্রশ্ন পেয়ে গেছো, তোমাদের জন্য কিন্তু আবার আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছি, তোমরা কি এটা জানো? তোমরা একটু গ্রুপে খেয়াল রেখো, গ্রুপে একটু খোঁজ রেখো, আমরা হচ্ছে বাংলা পরীক্ষার উপরে আরেকবার পরীক্ষা নিচ্ছি, ঠিক আছে। এটা মনে হয় আজকে হয়ে যাওয়ার কথা, বা এটা নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট গেছে, তো ওইখানে হচ্ছে এই প্রবলেমটা থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে। তো ওই জন্য মন খারাপ করার কিছু নাই। ওকে ওকে, ঠিক আছে। তো তোমাদের জন্য প্রিমিয়াম কোর্স, মাস্টার বুক এন্ড হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের একটা প্রিমিয়াম টি শার্ট থাকবে। তো এটা হচ্ছে কাদের জন্য? সুপার 26 তোমাদের মধ্যে থেকে যে সেরা 26 জন হবে, আমাদের যে ক্লাসগুলো শেষ হবে যখন এই ক্যাম্পেইনটা, তখন তোমাদের মধ্যে থেকে এটা আমরা করবো আর কি, বাছাই করব, যেটার সর্বমোট প্রাইস হচ্ছে 2.5 লক্ষ টাকা। বাট তোমাদের এই 26 জনকে আমরা একদম ফ্রিতে দিব। বাট কি করতে হবে? একটু ভালো করতে হবে, রেজাল্টটা ভালো করতে হবে, পড়াশোনা করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না, এটাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, যারা যারা এখন জয়েন করছে ওয়ালাইকুম আসসালাম। কাইব ভাইয়ের ক্লাস কিন্তু হয়ে গেছে 10 তারিখে, এবং কাইব ভাইয়ের সিকিউ ক্লাস হয়েছে গ্রুপের মধ্যে, তারপর সবকিছু হয়েছে। আর আজকে হচ্ছে আমার ক্লাসটা শুরু হচ্ছে, ফিজিক্স ক্লাসটা এখন, অ্যান্ড এটা হচ্ছে আজকের ক্লাস করতেছি। এরপরে নেক্সট ক্লাস হবে ইংলিশের উপরে, শিফাত ভাইয়ের ক্লাস, অ্যান্ড তারপর আইসিটি, ম্যাথ, বায়োলজি সবগুলো একটা একটা করে ক্লাস হবে, ঠিক আছে। তো আমি যদি একটু বলি যে আমাদের এই শর্ট সিলেবাসে এই অংশটা বাদ দাও, হ্যাঁ এই অংশটা বাদ, এটা হচ্ছে 2025 সাল পর্যন্ত যা ছিল আর কি, যে 8টা সৃজনশীল আসতো, ওইখান থেকে 5টা অ্যান্সার করতে হইতো। বাট আমি তোমাদেরকে একটু জাস্ট ব্যাখ্যা করে বলি, আসো। আমাদের ফিজিক্সের শর্ট সিলেবাসে মোট 7টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় আছে ভাইয়া? মোটামুটি সবাই এখন জানে। এই 7টা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, ঠিক আছে। যখন শর্ট সিলেবাসে কখনো পরীক্ষা হয়, তোমাদের যারা হচ্ছে 21 ব্যাচ, 22 ব্যাচের বা 23 ব্যাচের ভাইয়াপুরা আছে, অনেকেই শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছে, তো ওদেরকে জিজ্ঞেস করলে জানতে পারবা যে সিলেবাস কমায় পরীক্ষা হয় বিভিন্ন সিচুয়েশনে বা প্রবলেমের কারণে। তো তোমাদের এবার 7টা অধ্যায় আছে, কি কি আছে? অধ্যায় 1 মানে ভৌত রাশি এবং পরিমাপ, অধ্যায় 2 গতি, তারপর হচ্ছে বল, কাজ ক্ষমতা শক্তি, তারপর তরঙ্গ শব্দ, আলোর প্রতিফলন, এবং লাস্টে হচ্ছে স্থির তড়িৎ। এই যে 7টা অধ্যায়, তোমরা যদি ভাইয়া একটু মনোযোগ দিয়ে পড়ো, ফিজিক্সে 100তে 100 পাওয়া সম্ভব। এর চেয়ে সহজ সুযোগ তুমি আর জীবনে পাবা না ভাইয়া। তোমাদের এরপর আবার ফুল সিলেবাসে কলেজে পড়তে হবে সবকিছু, তাই এইটা সুযোগ এসএসসিতে ফুল মার্কস আনার জন্য। আমাদের A+ তো লেখা আছে, বাট আমি চাই আমার স্টুডেন্টরা তারা 100তে 100 টার্গেট করবে,
বুঝছি। তো ওইটা করতে কি কি করা লাগবে, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমি আমার স্টুডেন্ট লাইফে কি কি করছি বা কোন প্রবলেমগুলো ফেস করছি, এগুলো একদম ধাপে ধাপে একটু বলি আস্তে আস্তে, তাই না? আচ্ছা, তো দেখতে পাচ্ছি তোমরা অনেকে জয়েন করে ফেলছো, থ্যাংক ইউ ভাইয়া। দেখো, এই যে 7টা অধ্যায় মিলে আমাদের হচ্ছে 75 মার্কের পরীক্ষা হবে। মোট কি হবে, 75 মার্কসের পরীক্ষা, এটা একটু ভেঙে ভেঙে দেখাবো এখন। আর 25 মার্কসে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। 25 হচ্ছে তোমার ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল, ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল, এটা তোমার হচ্ছে আলাদা 25 মার্কস। এখানে মোটামুটি 20, 22, 23 ইজিলি পাওয়া যায়, একটু ভালো করে করলে 25 পাওয়া যায়। ভাইয়া আমার পড়াশোনা অনেক পিছিয়ে গেছে, কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি যদি এখন শুরু করো ভাইয়া, এই 7টা অধ্যায় তোমার মানে জাস্ট ম্যাক্সিমাম 7 সপ্তাহ লাগবে, 2 মাস লাগবে। তুমি 2 মাস পরে বলবা যে ভাইয়া ফিজিক্সে আমি এখন আমাকে যে কোনো ম্যাথ দেন আমি পারবো, বুঝছো? ওইটা আমরা চাই। তো ওইটা করতে করতে কি কি লাগবে, এইগুলা নিয়ে তো মূলত কথাবার্তা বলতেছি, তাই না? তো ইনশাল্লাহ এটা নিয়ে কোনো মন খারাপ করো না, যে যে অবস্থায় আসো শুরু করো। ফার্স্ট স্টেপটা নেওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। শুরু করো, তারপর দেখবা আস্তে 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 পানিবাত হয়ে গেছে, কিচ্ছু মনে হবে না। বাট শুরু করতে হবে, শুরু করতে হবে ভাইয়া। আর এটা আমরা প্রসেসটা আজকে বলতেছি। দেখো এখানে ভাইয়া দেখো, এই যে মনে করো কয়েকটা হচ্ছে পয়েন্ট আকারে লেখা আছে, বাট এই পয়েন্টটা এখানে দেখানো হচ্ছে, আমি তোমাদেরকে একটু মুখে বুঝাই দিই তোমাদের কি কি করতে হবে। তোমাদের যে 75 মার্কের পরীক্ষা হবে, এই 75 মার্কসের পরীক্ষার মধ্যে তোমাদের 4টা সৃজনশীল অ্যান্সার করতে হবে। তোমাদের কয়টা ভাইয়া? 4টা সিকিউ, 4 সিকিউস, বুঝছি। 7টা সৃজনশীল থাকবে, 4টা অ্যান্সার করতে হবে, 7টা প্রশ্ন থেকে 4টা অ্যান্সার করতে হবে। আচ্ছা গেল। তোমাদের 7টা শর্ট প্রশ্ন থাকবে, ওইখান থেকে তোমার 5টা এসকিউ অ্যান্সার করতে হবে। এসকিউ মানে কি ভাইয়া? শর্ট কোশ্চেন। তোমাদের 2 মার্ক করে, মোট তোমাদের হচ্ছে 5টা প্রশ্ন 10 মার্কস থাকবে। মোট কত ভাইয়া? 10 মার্কস থাকবে। এবং 4টা যে সিকিউ, এই 4টা সিকিউতে 40 মার্ক থাকবে। কত হইল মোট? 40 আর হচ্ছে 10, 50 মার্ক। আগে ছিল কি জানো, তোমাদের আগে যে বড় ভাই আপুরা ছিল, ওদের হচ্ছে 5টা সৃজনশীল ছিল 50 মার্কস, 8টা থেকে 5টা দিতে হইতো। আর ওরা হচ্ছে তোমার 25টা এমসিকিউ দিত, মানে 75 হয়ে গেল, 50 প্লাস 25। বাট তোমাদের জন্য এই বছরের জন্য এটা হচ্ছে কি ভাইয়া, 7টা থেকে 4টা সিকিউ অ্যান্সার করতে হবে, মানে সৃজনশীল প্রশ্ন। 7টা থেকে 5টা শর্ট প্রশ্ন অ্যান্সার করতে হবে, মানে 2 মার্কের প্রশ্ন। যেটা তোমরা হচ্ছে মনে আছে বোর্ড প্রশ্নে যে খ নাম্বারের প্রশ্নগুলো থাকে, খ নাম্বারে যে প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলোকে বলা হয় মূলত শর্ট প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নের মতো অনেকটা, ঠিক আছে? এটা আমরা হচ্ছে অ্যান্সার করব। এবং আমাদের 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ থাকবে। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের মোটামুটি একটা আইডিয়া, যে হ্যাঁ আমরা পরীক্ষায় এইগুলা দিব। এখন তোমাকে একদম ধাপে ধাপে ভাগ করে দিই যে আসলে আমরা কিভাবে কি করব। তার আগে একটু চ্যাপ্টারগুলো আরেকবার দেখি ভাইয়া। আমি তোমাদেরকে এই যে চ্যাপ্টারগুলোর মধ্যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, এই সব কিছু নিয়ে কালকে কথা বলবো ইনশাল্লাহ। কালকে আমাদের যে সিকিউ ক্লাসটা আছে, ওই সিকিউ ক্লাসে মানে আমাদের সৃজনশীল ক্লাসটা যে আছে, এই সৃজনশীল ক্লাসে হচ্ছে আমি কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের তোমাকে একদম কমপ্লিট প্রিপারেশন করে দিব ইনশাল্লাহ, বুঝছো? এটা হচ্ছে আগামীকাল হবে ইনশাল্লাহ এই ক্লাসটা। এবং এইটা হবে হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে, এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে, তোমরা যারা জয়েন করো নাই এখনই জয়েন করে ফেলবা, একটু পরে দেখাই দিব গ্রুপটা কেমন। তো ওইখানে আমরা হচ্ছে এই অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু এর পাশাপাশি এই প্রত্যেকটা চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট যে তোমার টপিকগুলো আছে, টাইপগুলো আছে, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই সব কিছু নিয়ে কথাবার্তা বলবো ইনশাল্লাহ, বুঝছো? অর্থাৎ কালকের যে ক্লাসটা হবে সিকিউ নিয়ে একদম ভাজা ভাজা করে ফেলবো, একদম টপিক টাইপ ধরে ধরে ম্যাথগুলো কিভাবে করতে হয়। অ্যান্ড তারপর তো আমাদের আরো কিছু সামনে ক্লাসেস থাকবে, ওটা তো পরে বলবো, আপাতত না বলি। ভাইয়া এই 7টা অধ্যায়ে তোমরা অনেকে ভাববা, অনেকে মনে করবা যে আসলে 7টা অধ্যায় থেকে তো প্রশ্ন আসবে, যে কোনো একটা দুটা বাদ দিই। প্রথম ভুল এইখানে ভাইয়া, এখন যেহেতু সময় আছে তোমাদের, এখন যেহেতু সময় আছে, তোমরা যদি এখন একটা বা দুটো অধ্যায় বাদ দাও, তোমার জন্য এটা খুবই মারাত্মক ভুল হইতে হবে, ভুল হয়ে যাবে। কেন জানো? বুঝো, তোমার এই 7টা অধ্যায় থেকেই মোটামুটি প্রশ্ন আসার সম্ভাবনা, কোন একটা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, না 7টা অধ্যায় থেকে 7টাই আসার কথা, কারণ তোমাদের 7টা সিকিউ আসবে। কিন্তু ভাইয়া মনে করো, কথার কথা, তুমি হচ্ছে এই 1 নাম্বার অধ্যায়টা বাদ দিছো, তোমার কাছে মনে হয়েছে 1 নাম্বার অধ্যায় এই যে পরিমাপ ত্রুটি হাবিজাবি ভাল লাগে না, স্লাইড ক্যালিপার্স, তারপর হচ্ছে তোমার স্ক্রু গজের ম্যাথ, তারপর আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি, তোমার এগুলো ভাল লাগে না,
তুই ভাবলা কি যে এটা তো একদম কেমন জানি লাগে, বাদ দিয়ে দিই। অথবা অনেকের আবার আলোর প্রতিফলন ভালো লাগে না, তুমি মনে করো বাদ দিছো। এই যে তুমি বাদ দিছো, তোমার এইখানেই তোমার নাম্বার কমা শুরু হয়েছে। কেন জানো? মনে করো তুমি হচ্ছে এই 5টা অধ্যায় খুব ভালো করে পড়ছো, পরীক্ষার সময় তুমি 5টা অধ্যায় থেকে প্রশ্ন পাবা, তুমি দেখবা যে হ্যাঁ এই 5টা থেকেও প্রশ্ন আসছে, 5টা সিকিউ আসছে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয় যে দেখা গেল এই বল অধ্যায় থেকে কপি কলের এমন একটা পেঁচানো ম্যাথ দিল, এই কপি কলের এমন একটা পেঁচানো ম্যাথ দিল, তুমি পারবা না। এখন তুমি তো মনে করো 5টা অধ্যায়ের প্রিপারেশন নিছো, যার মধ্যে একটা অধ্যায় বাদ হয়ে গেল। এইরকম যারা যারা করে বা ভাল লাগে না ভাইয়া বাদ দিয়ে দিই, ভাই এটা তো কম ইম্পর্টেন্ট মনে হয়, বাকিগুলো ভালো করে পড়লেই হবে না। কারণ হইতেই পারে যে এই আলোর প্রতিফলন থেকে একদম সবচেয়ে সহজ সৃজনশীল প্রশ্নটা চলে আসছে, কোনো প্যাচগোছ নাই, কিচ্ছু নাই, একটা ছবি আঁকতে হবে, 10-এ 10 পাবা। তখন যখন অ্যান্সার করতে পারবা না, তোমার বন্ধুরা যখন অ্যান্সার করবে, তখন কিন্তু ভাইয়া এই আফসোসের কোনো শেষ থাকবে না, বুঝছো? তখন তুমি জীবনে কোনো কিছু দিয়েই তোমার এই আফসোস মেটাতে পারবা না। এরকম ইম্পর্টেন্ট সুযোগগুলো যখন সময়গুলো নষ্ট হয়ে যায়, তখন তুমি জীবনের সব কিছু মিলেও ওই সময়টাকে পূরণ করতে পারবা না। যেটা গেছে হয়ে গেছে, এটা শেষ। হয়তো তুমি সামনের দিকে ভালো কিছু করতে পারো, বাট ওইটার দাগ কিন্তু মুছবে না ভাইয়া। এটা একটু সবাই খেয়াল রাখি, কারণ আমরা অনেক বেশি মানে স্টুডেন্টের সাথে কথা বলি। তো তোমাদের যারা বড় ভাইয়াপুরা আছে, যারা এই বছর পরীক্ষা দিছে, পরীক্ষার সময় কথা হয়েছে, পরীক্ষার পরে কথা হয়েছে, রেজাল্টের সময় কথা হয়েছে, একটা কথা অনেক বেশি শুনছি, ভাইয়া অনেক ভালো করে পড়ছিলাম, ভাইয়া অনেক ভালো করে রিভাইজ করছিলাম, ভাইয়া সবকিছু ভালো করে অ্যান্সার করে আসছি, বাট রেজাল্টটা ওইভাবে আসে নাই, 1 মার্কের জন্য A+ মিস হয়ে গেছে। যেই ছেলেটা বা যেই মেয়েটা 79 পেয়ে মনে করো ফিজিক্সে বা বায়োলজিতে বা ম্যাথে A+ মিস করছে, ওর মনের অবস্থাটা একটু চিন্তা করো তো। তুমি নিজেকে ওই জায়গায় চিন্তা করো যে একটা মার্ক কত বেশি ইম্পর্টেন্ট হইতে পারে। তাই আমরা চেষ্টা করব শুরু থেকে ভাইয়া এই সবগুলা চ্যাপ্টারই ভালোভাবে গুরুত্ব সহকারে 7টা অধ্যায় পড়ার জন্য, কারণ ওই সময়টা তোমার কাছে এখন আছে। তো এটা আমরা সবাই অবশ্যই খেয়াল রাখবো ইনশাল্লাহ, খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। আচ্ছা, এখন তোমাদেরকে যদি একটু ইম্পর্টেন্স বলি যে ভাইয়া না আমি আসলে আমার মানে পড়া মাথার মধ্যে ঢুকেই না, আপনি আমাকে কোনো রকম একটু A+ পাওয়ার কথা বলে দেন, এমন 5টা অধ্যায় দাগায় দেন যেটা হচ্ছে আমার মোটামুটি পড়লে হয়ে যাবে। মানে এখন বুঝো, আমি প্রথমে কি বলছি, বাদ দেওয়া যাবে না যারা ভালো করতে চায়। কিন্তু তুমি মনে করো এমন স্টুডেন্ট যে তোমার হচ্ছে কোনো রকমে পাশ করাটা দরকার। আমি কিন্তু ভাইয়া বলতেছি যে সব শ্রেণীর স্টুডেন্টরা আমাদের সাথে ক্লাস করে, আমরা কাউকে ছোট করতে পারি না। এক একজনের এক একটা অবস্থা থাকতে পারে, কারো হয়তো ফ্যামিলিগত অবস্থা, ব্যক্তিগত অবস্থা, ফাইন্যান্সিয়াল অবস্থা একরকম নাই হইতে পারে। তোমরা কি করবা এখন? তোমাদের জন্য ছোট্ট একটা সাজেশন দিই ভাইয়া, সবার জন্য না বলতেছি, যার খুবই দরকার ওদের জন্য আমি কি বলবো, তোমরা অবশ্যই ভাইয়া অবশ্যই এই যে গতি পড়বা, বল পড়বা, এই 2টা অধ্যায় মাস্ট, এবং কাজ ক্ষমতা শক্তি, ঠিক আছে? এই 3টা মাস্ট পড়বা। এখন এই বাকি 4টা থেকে যে কোনো 2টা পড়বা, যার যেটা ইচ্ছা। মানে তোমাকে এই 3টা তোমার হচ্ছে 3টা অধ্যায়, 3টা চ্যাপ্টার, এই 3 চ্যাপ্টার্স তোমার মাস্ট পড়তে হবে, এই 3টা মাস্ট। বাকি যে 4টা আছে, ভৌত রাশি এবং পরিমাপ, তারপর হচ্ছে তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, এগুলো থেকে মোটামুটি যে কোনো 2টা পড়লেই হবে, যার যেটা এখন সহজ লাগে। বাট আমাকে যদি জিজ্ঞেস করো, আমি তখন বলবো যে তরঙ্গ, শব্দ পড়তে এবং হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপ পড়তে, অর্থাৎ প্রথম যে 5টা। কারণ মোটামুটি এই 5টা শুরুর দিকে পড়াগুলা মানুষ একটু সিরিয়াসলি পড়ে, বুঝছো? তো আমরা চেষ্টা করব, যদি তোমার হচ্ছে একদম ঠেকায় পড়ে গেছো, মানে আর কোনো সময় নাই, তখন বারবার বলতেছি, বাট আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে আমাদের 100-তে 100, টার্গেট হচ্ছে আমাদের 100-তে 100। তার জন্য কি করতে হবে? সবগুলো চ্যাপ্টার সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, গেল তো মোটামুটি একটু ভাঙছি, এটার আরো বিশ্লেষণগুলো আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। এই যে এখানে চলে আসছে, দেখো এই জিনিসটার কথাই বলতেছিলাম যে কোন চ্যাপ্টারটা কিসের জন্য বেশি ইম্পর্টেন্ট। যেমন এই যে ভৌত রাশি এবং পরিমাপ থেকে তোমার সিকিউ আসবে, শিওর থাকো তোমার একটা সিকিউ তুমি পাবা এই ভৌত রাশি এবং পরিমাপ থেকে বা 1 নম্বর অধ্যায় থেকে। তো এটা সিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এইখানে দেখো, এই যে পাশের যে ঘরটা, এই ঘরে মূলত কি আছে, এই জায়গাটার মধ্যে কি আছে একটু বুঝো তো। এই অধ্যায় থেকে কত সালে কয়টা প্রশ্ন আসছে, মানে কি, মানে জিনিসটা হচ্ছে এরকম যে 24 সালে
গত বছর মানে গত বছরের আগের বছর না, গত বছরই তো, এখন তো 25 সালে চলে, তোমাদের 26 ব্যস্ত, আমি আউলাই ফেলছি, মানে মিলাই ফেলছি দুটোর সাথে। 24 সালে 4টা বোর্ডে সৃজনশীল প্রশ্ন আসছে অধ্যায় 1 থেকে। 23 সালে 9টা বোর্ডে প্রশ্ন আসছে, বুঝো, 9টা বোর্ডে প্রশ্ন আসছে, 9টা সৃজনশীল প্রশ্ন আসছে। এবং 22 সালে 8টা বোর্ডের প্রশ্ন আসছে, 21 সালেও 8টা বোর্ডের প্রশ্ন আসছে। তার মানে কি ভাইয়া, গত বছর এখান থেকে কম আসছে। গত বছর 1 নাম্বার অধ্যায় থেকে 4টা সৃজনশীল প্রশ্ন আসছে, এই বছর কি তাহলে একটু বেশি আসার কথা না? তার মানে তুমি যেই বোর্ডই হও, তোমার এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তুমি পাবা, শিওর থাকো। শর্ট সিলেবাসে না বাদ দেওয়ার কোনো অপশন থাকে না। এইখানে কি হয় জানো, প্রশ্ন কঠিন হয়, অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো একটু কঠিন হবে। তোমাদের দেখবা প্রশ্নগুলো কঠিন হয়ে গেছে। এখন বলতে পারো ভাই আপনি আমাদেরকে ভয় দেখাচ্ছেন, মানে প্রশ্ন কঠিন হবে মানে, এটা আবার ভাই কেমন কথা, মানে আমি আসলে বুঝলাম না। ভাইয়া 7টা অধ্যায়, পরীক্ষায় কটা দিতে হবে, 7টা সিকিউ। তার মানে কি তোমাকে কিন্তু ভাইয়া, মানে তুমি যদি স্যার হইতা, তুমি যদি ম্যাডাম হইতা, তুমি যদি প্রশ্নটা তুমি নিজে বানাইতা, তুমি কি করতা? তোমাকে তো এই 7টা অধ্যায় টাচ করতে হইতো, তাই না, ঘুরে পেঁচায়। তো তখন তুমি কি করতে জানো, তুমি ওই সেম 7টা অধ্যায় থেকে প্রশ্ন দিবা, বা যে কোনো একটা বা দুইটা অধ্যায় থেকে এমন কঠিন প্রশ্ন দিবা যাতে স্টুডেন্ট একটু মানে কনসেপচুয়ালি একটু প্রবলেমে পড়ে আর কি, বা একটু চিন্তা করতে হয়। ওটা আসলে স্যার ম্যাডামরা যে ভুল করে তা না, কঠিন প্রশ্ন করে যেতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমার তো বিপদে পড়ার একটা সম্ভাবনা আছে, তাই ওইভাবেই প্র্যাকটিসটা করতে হয়, বুঝছো? এবং দেখবা এই ক্ষেত্রে তোমাদের হচ্ছে অনেক সময় ক্যাডেট যে স্কুল কলেজগুলো আছে ওইখানকার প্রশ্ন দেখতে হয়, মাঝে মাঝে ঢাকার যে বিভিন্ন বড় বড় স্কুল কলেজগুলো আছে স্কুলের প্রশ্নগুলো দেখতে হয়। এইগুলা প্র্যাকটিস না করলে না ওই কঠিন প্রশ্ন তোমরা পারবা না। তার মানে তোমার কি করতে হবে, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, এর পাশাপাশি তোমাকে এই যে বাংলাদেশের যে বেস্ট স্কুলগুলো আছে এই প্রত্যেকটা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন সলভ করতে হবে, তখন তুমি এই কঠিন প্রশ্ন পারবা। না হলে তোমার দেখবা ভাইয়া, মানে শর্ট সিলেবাসের প্রশ্ন কিন্তু মানে কঠিন করার চেষ্টা করা হয়, কারণ যেহেতু আর কোনো অপশন থাকে না। যখন অধ্যায় 13টা থাকে, মনে করো আগে যেটা ছিল যে 13টা অধ্যায় ছিল, 13টা অধ্যায় থেকে স্যারদের কি করতে হইতো, মাত্র 8টা সৃজনশীল দিতে হইতো। 13টা অধ্যায় থেকে তোমার স্যারদের বা ম্যাডামদের 8টা সিকিউ দিলেই হইতো। তখন না অত বেশি ডেপথে যাওয়ার দরকার পড়তো না, উপর থেকে সারফেস থেকে জাস্ট 8টা সিলেক্ট করে দিয়ে দিত। হ্যাঁ, খুব বেশি কঠিন হইতো না। বাট যখন তোমার অপশনই হচ্ছে 7টা অধ্যায়, তোমার সৃজনশীল দেয় লাগবে 7টা, তখন কিন্তু এত পানিভাত প্রশ্ন সব জায়গায় হয় না। আর তুমি যদি কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, আর আর কি আছে, আর কারো আছে, বিশেষ করে কুমিল্লা এবং রাজশাহী বোর্ডের প্রশ্ন যদি দেখো, তাহলে একটু চিন্তা করতে বাধ্য হবা, মানে কি অবস্থা, একটু কিন্তু কঠিন হয়। বিশেষ করে কুমিল্লা বোর্ড তো ফেমাস। যারা যারা কুমিল্লা বোর্ডে আসো তোমরা একটু কত 10 সেকেন্ড মন খারাপ করে থাকতে পারো, 10 সেকেন্ড একটু মন খারাপ করে বসে থাকো, হতাশ হওয়ার কিছু নাই। হ্যাঁ, আমরা যখন জানতেছি যে প্রশ্ন কঠিন হইতে পারে, তখন কিন্তু আমরা আগে থেকে প্রিপারেশন নিতে পারতেছি। পরীক্ষার আগের দিন জেনে কোনো লাভ নাই, এখন জানা লাগবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, যে আগে থেকে জানা লাগবে। আচ্ছা, সেম ভাবে দেখো ভাইয়া, গতি অধ্যায় তোমার হচ্ছে সিকিউ এমসিকিউ দুই জায়গায় ইম্পর্টেন্ট, বল অধ্যায়ও সেম, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ও সেম। বাট এই তিনটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার মনে হয়, তিনটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স, যেটা তোমার পরবর্তীতেও লাগবে, বুঝছি? আচ্ছা, তরঙ্গ শব্দটা সহজ আছে, অল্প কিছু টাইপস, হ্যাঁ, কিন্তু অনেকে না মাথা ঢুকে না। এই তরঙ্গ শব্দ অধ্যায় যে 7 নাম্বার অধ্যায়টা আছে, তোমাদের অনেকেরই মাথা ঢুকে না, বাট যারা একটু পড়ছে ওদের না একদম সহজ লাগে, ঠিক আছে? আর আলোর প্রতিফলনটা যাদের হচ্ছে আঁকা আঁকি ভাল লাগে না, জ্যামিতি ভাল লাগে না, তারপর হচ্ছে তোমার এই যে আলোর দিকগুলো মনে থাকে না, ওরা চেষ্টা করবা আলোর প্রতিফলনটা স্কিপ করার জন্য, যদি ভালো না লাগে। আর যদি সহজ মনে হয় অবশ্যই করবা, কোনো সমস্যা নাই, কারণ এখানে প্রশ্ন পেঁচাইতে পারে না, ঠিক আছে? প্রশ্ন একদম সহজ আসে, ডিরেক্ট প্রশ্ন আসে। স্থির বিদ্যুৎটা আবার মজা আছে, স্থির বিদ্যুৎটা অনেকেরই ভাল লাগবে, অনেকে হয়তো এখন সিরিয়াস হয়েছে স্থির বিদ্যুৎ অধ্যায়টা ভালো করে পড়বে, তো ওদের জন্য আবার সহজ। আচ্ছা, তো মোটামুটি আমরা একটু চ্যাপ্টার ওয়াইজ একটা বিশ্লেষণ করে ফেললাম, অ্যানালাইসিস করে ফেললাম। তো মোটামুটি বুঝতে পারছি যে আমরা আসলে কি অবস্থায় আছি, কোন কোন অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, এবং কিভাবে আমরা মোটামুটি প্রিপারেশনটা নেওয়া উচিত, কোন চ্যাপ্টারটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, এই সব কিছু তো মোটামুটি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আমরা। এরপরে আমরা একটু দেখি যে বিগত 3-4 বছরের প্রশ্নের মধ্যে কি টাইপের প্রশ্ন আসছে, বুঝছো? এইটা এখন তোমাদেরকে একটু ছোট্ট করে একটু এক্সাম্পল দিয়ে, ধারণা দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো,
ফিজিক্সের মধ্যে ভাইয়া দুইটা পার্ট, থিওরিটিক্যাল পার্টস আর হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে তোমার হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট। হ্যাঁ, থিওরিটিক্যাল পার্ট এবং ম্যাথমেটিক্যাল। এই যে নিউমেরিক্যাল মানে হচ্ছে আসলে ম্যাথমেটিক্যাল বলা হয়, বা গাণিতিক যে পার্টটা। তোমাদের ফিজিক্সের দেখা যায় যে তোমার 70% প্রশ্ন গাণিতিক পার্ট থেকে আসে, অর্থাৎ নিউমেরিক্যাল বা ম্যাথ আসে। সোজা বাংলা কথা, একদম সহজ কথা, ম্যাথ আসে, সূত্র দিয়ে ম্যাথ করতে হয়। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম কেসে। এবং বাকি যে 30% প্রশ্নে তোমার হচ্ছে ক খ আসবে, যেটা হচ্ছে তোমার থিওরি থেকে পড়তে হয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা বিগত 3-4 বছরের প্রশ্নের মধ্যে দেখছি যে এইখানে সূত্রের প্রয়োগটা ঠিক আছে, বুঝলাম সূত্রের প্রয়োগ করে ধাপে ধাপে হিসাব করতে হয়, কিন্তু এখানে 3-4টা ইকুয়েশন চলে আসে। প্রশ্নগুলো এমন করেই করা হয় যেখানে 3-4টা ইকুয়েশন চলে আসে, একটু কঠিন করতে হয়। তখন হচ্ছে আমরা কিভাবে সলভ করব, এটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আচ্ছা, তারপর হচ্ছে বিভিন্ন বাস্তব কোনো উদাহরণ দিয়ে করা হয়। একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়, মনে করো হ্যাঁ, প্রশ্নের মধ্যে দেখবা যে একটা রাস্তা আছে, এই রাস্তার উপর একটা হেলানো তল আছে, একটা মনে করো ঢালু একটা রাস্তা আছে, 30 ডিগ্রি কোণ আছে, এবং এখানে একটা বস্তু রাখা আছে, এম ভরের বস্তু। কথার কথা, ফর এক্সাম্পল বলতেছি, এটা হচ্ছে বল অধ্যায় থেকে প্রশ্ন আসছে তোমাদের রাজশাহী বোর্ড 2025 সালে, মানে এই বছর একদম গরম গরম। তোমরা একটু প্রশ্নটা দেখো, যারা যারা রাজশাহী বোর্ডে আছো। রাজশাহী বোর্ড 2025 সালে ঘর্ষণ থেকে একটা প্রশ্ন আসছে। এখন এই টপিকটা না মূলত আসলে কি, তোমার হচ্ছে একটা বাস্তব উদাহরণ দিয়ে প্রশ্ন করতে পারে যে এই এম ভরের বস্তু বা এখানে যে ঘর্ষণ আছে, তো আসলে কোন অবস্থা বা কতক্ষণ পর্যন্ত এটাকে স্থির রাখা যাবে, বা স্থির থাকার শর্ত কি। অনেক রকমের প্রশ্ন আছে। বা ঘর্ষণ গুণাঙ্ক কত হওয়া লাগবে, কোণের মান কত হওয়া লাগবে, যে কত কোণে আছে। এই টাইপের কথাবার্তাগুলো কিন্তু ভাইয়া আমাদের প্রশ্নগুলোতে বেশি আসে, যেটা হচ্ছে এই বছর রাজশাহী বোর্ডে আসছে। তো এটা একটু কঠিন ছিল, অনেকে এটা পারে নাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটু ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে ম্যাথ করতে হয়, অনেকে এটা ভুল করছে। এবং তোমার হচ্ছে সিকিউর মধ্যে দেখা যায় অনেকগুলো না পার্ট থাকে, মানে শুধু একটা প্রশ্ন বলে না তোমাকে, এখানে মনে করো 3-4টা ধাপ থাকে। একটা এক্সাম্পল দিয়ে বলি, যে বাঘ আর হরিণের ম্যাথ, গতি অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে, এই গতি অধ্যায়ের প্রশ্নে এখন বাঘ হরিণটিকে ধরতে পারবে কিনা, এইটুকু করলে কিন্তু হয়ে যায়। প্রশ্ন এখন এমন আপডেট হয়েছে, এখন প্রশ্ন করা হয় কতক্ষণ পারবে, তো সবাই জানে, কোথায় ধরতে পারবে, কোথায় ধরতে পারবে, বাঘ হরিণকে কোথায় ধরবে। বুঝতে পারছি আমরা, অর্থাৎ আমাদের প্রশ্নের আপডেটটা কেমন হয়েছে, মানে এটা আগে থেকেই ছিল, বাট একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে তোমার হচ্ছে একটা প্রশ্নকে কয়েকটা ধাপে করা লাগবে। আগে বাঘের জন্য ইকুয়েশন বাড়ি করো, এরপর হরিণের জন্য ইকুয়েশন বাড়ি করো, এরপর দুটাকে ইকুয়েট করো, সময় বের করো, ওই সময়টা যে কোনো একটা ইকুয়েশনের মধ্যে বসাও, তাহলে তোমার কোথায় মানে দূরত্ব, মানে এস এর মানটা বের হয়ে আসবে। সবাইকে এক্সাম্পলটা বুঝতে পারছি? এই যে ধাপগুলা, বিভিন্ন প্রশ্ন কিন্তু এভাবে চলে আসে। তো আমরা ওইভাবে প্র্যাকটিস করব একটু বেশি, এবং দেখবা যে চিত্র দিয়ে প্রশ্ন আসে অনেক বেশি। হ্যাঁ, বিশেষ করে তোমার হচ্ছে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়টা। হ্যাঁ, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের মধ্যে এমন প্রশ্ন থাকে, মনে করো একটা বিল্ডিং দেওয়া থাকে এরকম, এই বিল্ডিং এর মধ্যে এইখানে মনে করো তোমাদের একটা ছোট্ট বন্ধু, কাকে বলা যায়, এখানে কে আছে, আবিদ। ঠিক আছে, তো মনে করো আবিদ এখানে দাঁড়ায় আছে। তো এইরকম তোমার হচ্ছে দেখবা যে এই চিত্র দিয়ে প্রশ্ন করছে যে উপর থেকে ছেড়ে দিলাম, কতক্ষণ পরে ভূমিতে পৌঁছাবে, যখন ভূমিতে পৌঁছাবে তার আগ মুহূর্তে গতিশক্তি কত। এরকম বিভিন্ন প্রশ্ন থাকে। ঠিক আছে, চিত্র দিয়ে ছবিগুলো আসে। তাই ফিজিক্সের চিত্র ভালো করে বুঝতে হয়, ব্যাখ্যাগুলো বুঝতে হয়। এইগুলা যদি না বুঝো, ঠিক আছে, তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে। এগুলা যদি না আঁকতে পারো, মানে অকারণে কঠিন করে ফেলবা, সহজ প্রশ্ন তখন পারবা না। এগুলো একটু আমরা খেয়াল রাখবো, এরকম প্রশ্ন আসে এবং বিভিন্ন ধাপে ধাপে করতে হয় সেম জিনিস। তার মানে থিওরি আসলো। আচ্ছা, এখানে কি এটা মনে হয়, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের বিভিন্ন ব্যাখ্যা করতে হয়। হ্যাঁ, ব্যাখ্যামূলক বিভিন্ন রকম করতে হয়। অনেক সময় আসে যে আলোর প্রতিফলন অধ্যায় যারা যারা পড়ছো তারা কিন্তু জানো যে তোমার হচ্ছে চোখের ত্রুটির টপিক থাকে। চোখের ত্রুটির যে ম্যাথগুলো আছে, ওই ম্যাথগুলো কিন্তু তোমার হচ্ছে পরীক্ষায় আসে, যে এটা কি হ্রস্ব দৃষ্টি নাকি দীর্ঘ দৃষ্টি, কেন। এই যে কেন প্রশ্নটা আসছে, ব্যাখ্যা করতে হয়। এই যে ব্যাখ্যাগুলো প্রশ্ন, এগুলো একটু বুঝতে হয়, জানতে হয়, তাহলে একটু ব্যাখ্যা করে লেখা যায়। বুঝতে পারছি? তারপর হচ্ছে প্রমাণ সহ বিভিন্ন সংজ্ঞা আসে ছোট ছোট, বাট এগুলো ক খ এর মধ্যে আসে। তোমার ছোট ছোট প্রমাণ আসে, সূত্র আসে, যে মাত্রা সমীকরণের মাধ্যমে দেখাও যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বুঝছি?
অর্থাৎ এইখানে তোমার হচ্ছে এই যে প্রমাণ সহ সংজ্ঞা মাত্রা দিয়ে দিয়ে মানে প্রমাণ করতে হয়, এইগুলা কিন্তু ভাইয়া তখন তোমাদের প্রশ্ন আসে। এবং বিভিন্ন মানে বাস্তব উদাহরণ দিয়ে ফিজিক্সে বেশি প্রশ্ন আসে। তাই ফিজিক্সে যারা বলো যে ভাইয়া প্রশ্ন বুঝি না, যাদের এই প্রবলেমটা থাকে যে ফিজিক্সে ভাইয়া প্রশ্ন বুঝি না, ফিজিক্সের প্রশ্ন ধরতে পারে না, ওরা আগে একটু বুঝবা যে প্রশ্নগুলো আসলে কয় রকমের হয়। প্রশ্নের ধরনটা বোঝার চেষ্টা করবা, যেইখানে তোমার হচ্ছে চিত্র থাকতে পারে, তোমার সরাসরি ম্যাথ জিজ্ঞেস করতে পারে, ম্যাথ করতে বলতে পারে বিভিন্ন ডাটা দিয়ে, ম্যাথের ডাটা দিবে না এইরকম প্রশ্ন করতে বলতে পারে, তোমাকে হচ্ছে ছোট ছোট প্রশ্ন অনুধাবন মানে অনুধাবনমূলক প্রশ্নগুলা, সূত্রের ব্যাখ্যাগুলা করতে বলে, সম্পর্ক ব্যাখ্যা করতে বলে, যে এই যে দূরত্বের সাথে ত্বরণের সম্পর্ক কি, যখন সময় মনে করো হচ্ছে তোমার এত বা এত কিছু একটা বলে, হ্যাঁ, বা আদিবেগ শূন্য ছিল, স্থির অবস্থায় একটা বস্তু যাত্রা শুরু করছে, তাহলে দূরত্বের সাথে ত্বরণের সম্পর্ক কি, মানে এটার সাথে এটার সম্পর্ক চায়। এরকম বিভিন্ন বিভিন্ন প্রশ্ন থাকে, বিভিন্ন প্রশ্ন থাকে। তো ওইগুলাতে কিন্তু আমাদের কিন্তু ভাই প্রশ্নগুলো বুঝতে হয়। আর আমরা ফিজিক্সের প্রশ্নগুলো বুঝি না দেখেই আমরা এই ক খ পারে না, বা হচ্ছে আমাদের যে বিভিন্ন বিশ্লেষণ করতে বলে যে কার শক্তি বেশি, প্রশ্ন আসে কিন্তু মনে পড়ে তোমাদের কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কোন পাম্পটির ক্ষমতা বেশি, প্রশ্ন আসে। এখন এই প্রশ্নের মাধ্যমে আসলে কি বোঝায় ভাইয়া, একটু বুঝো তো। প্রশ্ন মনে করো বিশ্লেষণ করতে বলছে, হ্যাঁ, যে প্রশ্ন কি বলছে, একটা এক্সাম্পল দিচ্ছি যে কোন পাম্পের ক্ষমতা বেশি। এখন তুমি ভাইয়া এখন ক্ষমতা বেশি মানে কি, ক্ষমতা বের করতে হবে আগে, ক্ষমতা বের করার পরেই না বুঝবা যে হচ্ছে কার ক্ষমতা বেশি কার ক্ষমতা কম। এখন মনে করো ক্ষমতা বের করতে হবে, ঠিক আছে বুঝলা, বা ক্ষমতা তুমি যদি বের না করো তুমি কর্মদক্ষতা বের করতে পারো, মানে অনেকভাবে এটা ব্যাখ্যা করা যায়, ঠিক আছে। তো কথার কথা এক্সাম্পল দিয়ে বুঝতেছি যে হ্যাঁ ক্ষমতা বের করতে হবে। এখন ক্ষমতার জন্য কি কি লাগবে ভাইয়া, সূত্র আমরা জানি, ক্ষমতার সূত্র P = W/T। এটা হচ্ছে বেসিক সূত্র, যে কাজ করার হার, সময় সাপেক্ষে কাজ করার মানে কাজ করার যে হারটাকে আমরা ক্ষমতা বলি, বা প্রতি একক সময় কি পরিমাণ কাজ করতে পারে। আচ্ছা, তো ভাইয়া এখন প্রশ্নের মধ্যে দেখলাম ডাব্লিউর মান দেয়া নাই, মনে করো তোমার প্রশ্নের মধ্যে ডাব্লিউর মান দেয়া নাই, তোমার হচ্ছে কাজের মান দেয়া নেই, এখন তুমি কি ভয় পেয়ে যাবে এর জন্য? না, কারণ আমরা কি জানি ডাব্লিউ সমান সমান mgh। এই যে ভাইয়া কখন কোন সূত্র লাগবে, প্রশ্নের মধ্যে কি দেয়া আছে, এইগুলো আমার একটু বোঝা লাগবে, বুঝতে পারছি। মাঝে মাঝে তোমার এই এইচ এর মানটা দেয়া থাকবে না, তখন আবার এইচ এর মান বের করতে হবে। তার প্রসেস কি ভাইয়া, এখন তাহলে একটু সামারি করি। এতক্ষণ যা যা বললাম, এই যে তোমার হচ্ছে বিশ্লেষণ করলাম কিভাবে প্রশ্নগুলো আসে, আমরা অ্যান্সারটা কিভাবে করবো ভাইয়া, সলিউশন দেন, তাই না? তোমাদের এখন তো একটাই প্রশ্ন, ভাইয়া সলিউশন দেন, কি করবো এখন? সবাইকে একটু বলি ভাইয়া, সবাই একটু মাথার মধ্যে ঢুকাইও, পারলে খাতার মধ্যেও লেখো, দুইটা একসাথে করো। সেটা হচ্ছে শুরুতে দেখবা প্রশ্নে কি চাইছে, প্রশ্নটাকে পড়বা, প্রশ্নের মধ্যে কি চাইছে একদম খাতার মধ্যে নোট করে ফেলো, যে আমার এই প্রশ্নের মধ্যে বলছে কার ক্ষমতা বেশি, তার মানে কি ক্ষমতা চাইছে। অথবা জিজ্ঞেস করলো যে বাঘটি হরিণকে ধরতে পারবে কিনা, তার মানে প্রসেস তুমি জানো, এখানে তোমার সময় বের করতে হবে, সময়টা যদি ধনাত্মক আসে তার মানে হ্যাঁ এত সময় পর ধরে ফেলবে। এই যে প্রসেসগুলো বুঝলা মানে কি, তোমাকে প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নের মধ্যে কি চাইছে। এরপরে তুমি কল্পনা করবা যে তুমি এই প্রশ্ন রিলেটেড তুমি কি কি সূত্র জানো। কথার কথা তোমার কোনো একটা প্রশ্নে বেগ চাইছে, তোমাকে কোনো প্রশ্নে শেষ বেগ চাইছে, এখন তুমি এই শেষ বেগ রিলেটেড কি কি জানো, কোন কোন সূত্র জানো, কল্পনা করবা। ঠিক আছে, তুমি মনে করো জানলা যে তুমি হচ্ছে তোমাকে বেগ বের করতে বলছে, তোমাকে মনে করো তুমি সূত্র জানো হচ্ছে v = u + at, আর তুমি সূত্র জানো হচ্ছে s = u + v/2 × t, এবং তুমি জানো হচ্ছে v² = u² + 2as। মনে করো তুমি হচ্ছে এই সূত্রগুলো জানো, v এর সূত্র এগুলো আছে। আরেকটা আছে কি, আরেকটা আছে মনে করো s = vt, সমবেগের সূত্র। এখন তুমি আসো, তুমি কিন্তু প্রথমে বের করছো তোমার প্রশ্নে কি চাইছে, প্রশ্নে বেগ বের করতে বলছে, গেল ফার্স্ট স্টেপ কমপ্লিট। তারপরে তুমি এখন কল্পনা করবা তুমি বেগের কোন কোন সূত্র তুমি জানো, মাথার মধ্যে যদি না থাকে খাতার মধ্যে লিখে ফেলবা একটা একটা করে, তুমি এই সূত্রগুলো লিখে ফেললা। এখন তুমি আসো, তুমি দেখলা যে এইটার মধ্যে ত্বরণ দেয়া আছে, প্রশ্নের মধ্যে সামথিং ত্বরণের মান দেয়া আছে 2 মিটার/সেকেন্ড স্কয়ার। ভাইয়া ধাপে ধাপে বুঝো, 1 নাম্বার কি প্রশ্ন বুঝছি, 2 নাম্বার কি
সূত্রগুলো লিখছি। 3 নাম্বার কি, প্রশ্নের মধ্যে কি দেয়া আছে, ত্বরণ দেয়া আছে। তার মানে কি, এইখানে কোনো রকম সমবেগ থাকবে না। অর্থাৎ সমবেগের যে সূত্রটা আছে আমরা সুন্দর করে এইটাকে কেটে দিব, যে আমার এই সূত্র এখানে দরকার নাই। ত্বরণে চললে কোনো সমবেগ থাকে না, বেগের পরিবর্তন হয়, সমান থাকে না। গেল। এখন এই 3টা সূত্রের মধ্যে ভাই আমরা একটু কল্পনা করি তো, ত্বরণ দেয়া আছে, ত্বরণ কোথায় কোথায় লাগে? ত্বরণ লাগে হচ্ছে 1 নাম্বার সূত্রে, 3 নাম্বার সূত্রে। মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে v = u + at এবং হচ্ছে এইটা, এই দুইটা সূত্রের মধ্যে আমি ত্বরণ ব্যবহার করতে পারবো। বুঝতে পারছি? এখন তুমি বেগ বের করতে হবে, তুমি ত্বরণের মান জানো, এবং মনে করো প্রশ্নের মধ্যে আদিবেগ বলা আছে, আদিবেগ দেয়া আছে মনে করো 2 মিটার/সেকেন্ড, বা আদিবেগ বলা আছে 0 বা স্থির ছিল, কিছু একটা বলা আছে। ইউ এর মান কি 0 হয়ে যাবে না? বা মান বসাইতে পারবা না? পারলা, দুটার মধ্যে ইউ আছে, বসাইছো, ইউ গেল। ঝামেলা হচ্ছে একটার মধ্যে টি দেয়া আছে, আরেকটার মধ্যে এস দেয়া আছে। এখন তুমি তোমার লাস্ট স্টেপে যাবা, তোমার প্রশ্নের মধ্যে লাস্ট স্টেপে যাবা, সেটা হচ্ছে প্রশ্নের মধ্যে যদি সময় দেয়া থাকে, সময় দেয়া থাকলে হচ্ছে আমরা 1 নাম্বার সূত্র ব্যবহার করব। যদি আমার প্রশ্নের মধ্যে দূরত্ব দেয়া থাকে, দূরত্ব রিলেটেড কিছু বলা থাকে, তখন আমি এই সূত্র ব্যবহার করতে পারি, এই সূত্র ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, এই দুটার মধ্যে যে কোনো একটা করতে পারি। কারণ ত্বরণ তো এখানে লাগেই না, সমস্যা নাই। আমার আদিবেগ জানি, ভি বের করতে হবে, আর সময় যদি দেয়া থাকে অবশ্যই, দেখো আবার ঝামেলা আছে এখানে, আবার সময় দেয়া থাকতে হবে। তার মানে যদি দূরত্ব দেয়া থাকে, হ্যাঁ, তাহলে আমরা ম্যাক্সিমাম কেসে এই সূত্রটাই পাবো। বুঝছো? এটার মধ্যে আবার ঝামেলা কি, এখানে আবার দূরত্ব সময় দুটোই দেয়া থাকতে হবে। বেগ বের করতে হলে কি করতে হবে, আমার এখানে দূরত্বও লাগবে, সময়ও লাগবে। তার মানে এটা একটু বেশি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তার মানে কি, ত্বরণটা ব্যবহার করতে হইলে আমার এই যে 3 নাম্বার সূত্রে, দেখো আমার যখন দূরত্ব দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, আমি তখন 3 নাম্বার সূত্র। আমার যখন দূরত্ব দেয়া নাই, দূরত্ব দেওয়া নাই, সময় দেয়া আছে, ত্বরণ দেয়া আছে, কি কি ভাইয়া, ত্বরণ দেয়া আছে আর সময় দেয়া আছে, তার মানে কি 1 নাম্বার সূত্র। সবাই কি বুঝতে পারছি সূত্রের সিলেকশনটা কিভাবে করা উচিত? আচ্ছা, আরেকবার বলি। তুমি প্রথমে হচ্ছে তোমার প্রশ্নের মধ্যে দেখবা যে তোমার হচ্ছে কি বের করতে বলছে, প্রশ্নের আগে লিখবা যে তোমার প্রশ্নে শেষ বেগ বের করতে বলছে। এরপরে তুমি শেষ বেগের কতগুলো সূত্র জানো, এই সব সূত্র লিখে ফেললা। তুমি হচ্ছে v = u + at, তারপর হচ্ছে s = u + v/2 × t, তারপর হচ্ছে v² = u² + 2as। এখন যদি এমন কোনো আল্লাহর বান্দা এখানে থাকো যার হচ্ছে এই সূত্রগুলো এখনো মুখস্থ হয় নাই, ভাইয়া তোমার কিন্তু মানে প্রচুর সমস্যা হবে সামনে। তুমি এখনো ক্লাস 9-এ ভর্তি হয়ে যাও, তোমার জন্য সময় বাঁচবে। কারণ ভাইয়া তুমি এখন বছর মানে আগস্টে চলে আসছো, তোমার কিন্তু এখন এই সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। এখন যদি বলো ভাইয়া গতির সূত্র মুখস্থই হয় নাই, তাহলে তো এই কথাই বাদ, সূত্র সিলেকশন তো পরে, তুমি আগে নিজের সূত্র মুখস্থ করো। তো এখানে সূত্রগুলো লিখলা, তুমি মুখস্থ জানো। এখন তুমি দেখো কি দেয়া আছে কি দেয়া নাই, শেষ। কি দেয়া আছে কি দেয়া নাই, তোমার দেয়া আছে কি ভাইয়া, তোমার দেয়া আছে সময়, তোমার দেয়া আছে ত্বরণ, সময় দেয়া আছে, ত্বরণ দেয়া আছে। যেই কোনো প্রশ্নের মধ্যে ত্বরণ আর সময় দেয়া আছে। কোথায় ত্বরণ সময় বেগ আছে? 1 নাম্বার সূত্রে বেগ আছে, ত্বরণ আছে, সময় আছে। আমি ত্বরণ সময় বসাবো, বেগটাকে হাতের মধ্যে পেয়ে নাম্বারটা ফুল মার্কস নিয়ে চলে আসবো। বুঝছি সবাই? সবাই কি বুঝতে পারছি? এইভাবে হচ্ছে আমরা সূত্র সিলেক্ট করব, বুঝছি? সূত্র সিলেকশনটা সবাই বুঝতে পারছি আশা করি। ঠিক আছে ভাইয়া? তো এইভাবে হচ্ছে আমরা ম্যাথগুলোকে অ্যাপ্রোচ করব, বা ম্যাথের সূত্রগুলোকে আমরা ঠিকভাবে ইউজ করে ম্যাথটা করে আসবো। এইটাই আরো বেশি প্র্যাকটিস করতে করতে তুমি নতুনভাবে শিখবা ইনশাল্লাহ। বুঝছি আমরা? গেল। আচ্ছা, এখন তোমাদেরকে একটু মানে হালকা একটু ভয় দেখাই। হ্যাঁ, ভয় দেখানো বলতে আসলে তোমাদেরকে বোঝানো, তোমাদেরকে জাগানো, তোমাদেরকে ঘুম থেকে ওঠানো। আমার এই টার্গেটটা হচ্ছে মূলত তোমাকে ঘুম থেকে ওঠানো। একটু ঘুম থেকে উঠো, বুঝছো? অনেক তো রেস্ট নিলা, অনেক তো সময় নষ্ট করলা, আর কত বলো? চোখের সামনে দেখো ধসটা আছে, কিভাবে বিগত বছরগুলোতে A+-এর হারটা কমতেছে, এবং এই বছর, বিগত অনেক বছরের মধ্যে এই বছর তোমাদের যারা SSC 25 ব্যাচ, তোমাদের এক ব্যাচ সিনিয়র ভাইয়াপুরা আছে, ওরা হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রাগল করছে, কারণ এই বছরে ওদের রেজাল্ট সবচেয়ে বেশি খারাপ হয়েছে। এবং 2025 সালে প্রতি 3 জনের মধ্যে একজন ফেল করছে। A+ মিস করছে বলি নাই কিন্তু, সবাই একটু বুঝছো,
সবাই একটু বুঝো, এ প্লাস তো অনেক দূরের কথা, 3 জনের মধ্যে একজন ফেল করছে। 3 জনের মধ্যে মনে করো 3 জন স্টুডেন্ট ছিল, 3টা ফ্রেন্ড ছিল, এর মধ্যে একজন ফেলই করছে, ওরা আবার পরীক্ষা দেওয়া লাগবে তোমাদের সাথে। বুঝছো? বুঝছো? আচ্ছা, তো আমরা একটু এখন থেকে সিরিয়াস হই ভাইয়া। আমি তোমাদেরকে নিয়ে ফেলে চিন্তা করতে চাই না, আমি জানি তোমরা আমাদের সুপার স্টুডেন্টস, তোমরা চাইলে দুনিয়ার সব কিছু করতে পারো, বাট তোমাদের চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, তাহলে পারবা ইনশাল্লাহ। আর যদি এখনো সময় নষ্ট করো, তাহলে ওই যে বাসার পাশে দেখো একটা রিক্সা দাঁড়ায় আছে, ঠিক আছে? বুঝতে পারছি? যদি এখনো সময় নষ্ট করতে চাও, তাহলে ইনশাল্লাহ পরীক্ষার রেজাল্টের পরের দিন দেখবা কোথায় রিক্সার গ্যারেজ আছে। সমস্যা নেই, রিক্সা রিক্সা চালানো ভালো ভালো কাজ, খারাপ কাজ না, ঠিক আছে? আমরা এটাকে ছোট করব না, আমরা বোঝানোর চেষ্টা করলাম। তোমার যদি এরকম কোনো কাজ করার ইচ্ছা থাকে, পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু করতে ইচ্ছা করে, করো। বাট যদি মনে হয় না এখন সময় আসছে, অনেক সময় নষ্ট করছি, একটু সিরিয়াস হই। এই যে রেজাল্টগুলো দেখে যে কি পরিমাণে ঢালুর দিকে নামতেছে, আমরা যদি এখনো সিরিয়াস না হই, তাহলে কবে ভাইয়া? ইফ নট নাও দেন হোয়েন? এইটা বোঝানো তোমাদের মানে উদ্দেশ্য আমার এটাই, যে তোমরা একটু বুঝো, একটু বুঝো, ঠিক আছে? যে একজন বলছে যে ভাইয়া আমার তো আসলে রিক্সা মানে রিক্সাওয়ালাদেরকে অনেক ভালো লাগে। ভাইয়া কোনো সমস্যা নেই, তোমার জন্য ই আছে, মানে সুযোগ সুবিধা আছে, হ্যাঁ? তো পরে এটা কাজের শেষে যোগাযোগ করো, দুজনেই যেমন ভালো লাগবে, কেউ রিক্সা চালাইতে ভালো লাগবে, কারো রিক্সায় রিক্সা চালককে ভালো লাগবে, সবার জন্য ব্যবস্থা আছে, সবার জন্য মিলাদের ব্যবস্থা আছে, কোনো সমস্যা নাই। পরীক্ষায় রেজাল্ট খারাপ করলে সবার জন্য ব্যবস্থা আছে। আর যদি ভালো কিছু করতে চাও, আত্মসম্মান নিয়ে বাঁচতে চাও, অ্যান্ড বাবা মার সামনে মানে বড় করে গর্ব করে বলতে চাও যে আমি ভালো রেজাল্ট করছি, এসএসসিতে এ প্লাস পাইছি, গোল্ডেন পাইছি, অথবা ভালো একটা রেজাল্ট করছি, 90-100 করে পাইছি, তাহলে এখন থেকে সিরিয়াস হও, এইটাই, আর কিছু না। বুঝছি আমরা, এখন থেকে সিরিয়াস হইতে হবে। তোমরা পারবা, একদম ছোট জিনিস ভাইয়া, শুরু করলেই পারবা, জাস্ট শুরুটা করো, শুরু করলেই পারবা ইনশাল্লাহ, পড়াশোনা করলেই পারবা। এখন যে এমন একটা প্রশ্ন করছে কিভাবে পড়াশোনা করলে এ প্লাস পাবো, এখন একটু পরে এই কথাটা বলবো, হ্যাঁ? এই কথাটার মাধ্যমেই ক্লাস একটু পরে শেষ করব, যে আমাদের ভাই এখন করণীয় কি, আমাদের রুটিন কেমন হওয়া উচিত, আমাদের পড়াশোনা কেমন হওয়া উচিত, অ্যান্ড আমাদের বাকি সব কিছু, ওভারঅল সব কিছু দিব ইনশাল্লাহ, ওইটা নিয়ে কোনো টেনশন করো না, হ্যাঁ? দেখাচ্ছি। তোমরা একটু ফিজিক্সে এ প্লাস মিস করার কারণগুলো একটু বুঝো। আমাদের স্টুডেন্টরা ফিজিক্সে কেন এ প্লাস মিস করে, এইটা একটু বুঝো। কোনো একটা কিছু পাওয়ার আগে আগে এইটা মাথার মধ্যে ঢুকাইতে হয় যে আমি কি কি কারণে ওইটা মিস করতে পারি, ওইটা আমাকে দিয়ে হবে না। এটা যখন তুমি জানবা, তুমি যখন বুঝবা, তখন না তুমি মানে ভালোভাবে ওইখান থেকে বেঁচে থাকতে পারবা। বুঝতে পারছি? তো এর কয়েকটা কারণ এখানে আমি একটু লিখে রাখছি, এর বাইরেও কারণ আছে, তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। তো আগে একটু দেখি মানুষ এ প্লাস কেন মিস করে। দেখো, সূত্র জানো কিন্তু প্রয়োগ করতে পারো না, সোজা বাংলা কথা ভাইয়া, ম্যাথ করতে পারো না, যেটা একটু আগে বললাম যে ম্যাথটা কিভাবে করবা, এটা একটা কারণ এ প্লাস মিস করার কারণে, অর্থাৎ ম্যাথ না পারা অথবা ভুল করা। বুঝতে পারছি? ম্যাথ না পারা অথবা ভুল করা গেল এটা। একক সঠিকভাবে বদলাইতে না পারা, ভাইয়া আমরা কিন্তু জানি আমাদের ম্যাথগুলোতে অনেক বেশি একক পরিবর্তন করতে হয়। ফর এক্সাম্পল, আমাদেরকে পরীক্ষার হলে মনে করো দেয়া আছে কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। গতি অধ্যায় তুমি যদি এখন এইটা দিয়ে ম্যাথ করে আসো, তুমি যদি না জানো, যে এটা দিয়ে কি হবে মিটার পার সেকেন্ডে নিতে হয়, তুমি তো ম্যাথ ভুল করে আসবা নর্মাল। কেন ভাইয়া? কারণ এটাকে আমরা কি করি, 1000 দিয়ে গুণ করি, 3600 দিয়ে ভাগ করি, শেষ, সিম্পল, তাই না? অর্থাৎ আমরা কিন্তু ভাইয়া এই যে কনভার্সনটা, ঠিক আছে, অর্থাৎ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট নেওয়া, বা 1 মিটারে যে 100 সেন্টিমিটার হয়, তোমাদের মধ্যে অনেকেই এটা জানে না এখনো, বুঝছো? তারপর হচ্ছে 1 সেন্টিমিটার মানে যে 10 মিলিমিটার, তোমাদের মধ্যে অনেকেই এটা জানে না। এই যে অনেকে অ্যান্সার বলে দিচ্ছে, এটার অ্যান্সার হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, মুখস্থ জিনিস, ও কিন্তু করতে করতে মুখস্থ করে ফেলছে, দেখছো? তারপর 54 যদি 72 হইতো, দেখি তোমরা একটা অ্যান্সার করো, দেখি কার কার এটা মনে আছে, ক্যালকুলেটর ছাড়া করো, কার কার মুখস্থ আছে দেখি। কয়েকটা মান আছে, 54, 72, তারপর 104 বা 108, এরকম কিছু মান আছে মুখস্থ মান, ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের করতে করতে মুখস্থ হয়ে যায় যে এত মানে এত। আচ্ছা, ওটা বাদ দিলাম, ওটা বাদ দিই। বিভিন্ন সময় না ছবি আঁকতে হয়, হ্যাঁ, আমাদের নিজেদের বোঝার জন্য। ছবিটা আঁকা ম্যান্ডেটরি না, ছবি যে আঁকতেই হবে এমন কোনো কথা নাই।
কিন্তু মাঝে মাঝে আঁকলে আমাদের সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। যেমন একটা বাঘ আছে এখানে, একটা বাঘ মনে করো এখানে আছে, বাঘটা কিভাবে আঁকবো, এটা মনে করো বাঘ, ঠিক আছে, গরুর মতো লাগতেছে, এজন্য মাফ করে দিও। এটা মনে করো হরিণ, ঠিক আছে। বাঘটা হরিণকে যখন ধরতে যাবে, মনে করো হরিণটা এখানে এসে আটকাইছে, এই যে দূরত্বটা এটা হচ্ছে মনে করো S2, এটা হচ্ছে S1, এই পুরোটা হচ্ছে S1। এখন এই যে একটা চিত্র তুমি ছোট করে এঁকে ফেললা, তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এইখান থেকে এইখানে এটা S1, এটা S2, এটা করতে হবে, বুঝতে পারছি মোটামুটি, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো এটা না এঁকে সরাসরি করতে যাও, একটু পেঁচানোর সম্ভাবনা থাকে মাঝে মাঝে, বা অনেক সময় দুইটা দুইটা বাস দিয়ে কথা বলে, বাস এ বাস বি, দুইটা বাস আছে একসাথে চলতেছে, ঠিক আছে, 20 মিটার/সেকেন্ড, এই যে অনেক অ্যান্সার বলে ফেলছে, ভেরি গুড ভাই, ভেরি গুড। আচ্ছা, এই বাঘ হরিণের চিত্র এঁকে আমাকে কেউ হাসাহাসি করো না, ঠিক আছে, আমি চিত্র আঁকতে খুবই কম পারি, বাট বুঝতে পারলেই হয়েছে, বুঝতে পারলেই হয়েছে। না পারলে লিখে দিবা, না পারলে লিখে দিবা যে এটা বাঘ, বুঝছো? আচ্ছা, ঠিক আছে। সময়কে ঠিকভাবে ভাগ করতে না পারে ভাইয়া, এটা যে কত বড় সমস্যা। আমরা শুরুর দিকে এত সুন্দর মনের মাধুরী মিশায় একটা ম্যাথকে 50 মিনিট 1 ঘন্টা ধরে করি, আর তারপরে 1.5 ঘন্টায় 4টা ম্যাথ করা লাগে, 4টা সিকিউ করা লাগে। এই প্রবলেমটা কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকের আছে। বিশেষ করে আমি যদি একটু মেয়ে জাতিদের কথা বলি, আমাদের মেয়ে যে স্টুডেন্টরা আছে, ফিমেল স্টুডেন্টরা, ওরা না পরীক্ষা হলে ডিজাইন করতে শুরু করে, ফুল লতা পাতা পাখি এঁকে সুন্দর মতো 1 নং প্রশ্নের উত্তর ক, এরপরে নিচে একটা দাগ দিবে, এই দাগ দেওয়ার পর উপরে একটা ফোঁটা, নিচে একটা ফোঁটা, উপরে এইভাবে দিবে, দেওয়ার পর আবার এখানে একটা পাতা আঁকবে, এখানে একটা পাতা আঁকবে, এখানে পাতা, মানে ডিজাইন করলে মনে হয় ওরে ফিজিক্সের স্যার নাম্বার 2 মার্ক বেশি দিবে। ভাইয়া এই ভুল করতে যেও না, সময় প্রথম সেকেন্ড থেকে সিরিয়াস হওয়া লাগবে, বুঝছো? অর্থাৎ তোমাকে একদম শুরু থেকে সময়টাকে ভাগ করে নিতে হবে। যদি ভাগ করতে না পারো, তুমি প্রশ্ন ফালা রেখে আসবা, আর প্রশ্ন ফালা রেখে আসলে তুমি অ্যান্সার করতে পারবা না, মার্কস মিস যাবে আর কি। তো এটা ভাই একটু খেয়াল রাখো, হ্যাঁ, যে আমরা হচ্ছে জানো এই ব্যাপারটা একটু খেয়াল রাখি, যে আমাদের হচ্ছে মানে সুন্দর করে যাতে সময়টাকে ভাগ করে নেই। অর্থাৎ যদি 2.5 ঘন্টা পরীক্ষা হয়, 5টা সৃজনশীল অ্যান্সার করতে হয়, এই 5টা সিকিউর জন্য আমার হচ্ছে 30 মিনিট করে সময় আছে, আমি চেষ্টা করব 29 মিনিটে শেষ করার জন্য, যাতে আমার 31 মিনিট না হয়। প্রথম সৃজনশীল হোক আর দ্বিতীয় সৃজনশীল হোক, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবং লাস্টে হচ্ছে কি ভাই, প্রশ্নটা ভালো করে পড়ো না। তোমরা না প্রশ্ন ঠিকমতো পড়তেই চাও না, প্রশ্ন কোনো রকমে দেখে, আরে এটা তো বেগ মানে বেগ বের করতে বলছে, ডিরেক্ট সূত্র বসাও, সূত্র দিয়ে ম্যাথ করতে গিয়ে দেখো যে তোমার ওইখানে একটা ভ্যালু দেয়া নাই, তোমার দূরত্ব দেওয়া নাই, বা সময় দেয়া আছে। এখন তুমি যে করলা, সময়টা কি ফেরত আসবে? তোমার কি স্যার বলবে ঠিক আছে ভাইয়া তুমি তো বাবা তুমি তো অনেক কষ্ট করে লিখছো, তুমি তো ভুল করে ফেলছো, না তোমাকে 2 মিনিট বেশি দেই, করবে এটা? না, কারণ সে তো তোমার আসলে নিজের বাবা না। নিজের বাবা হইলেও কোনো লাভ নেই, কারণ পরীক্ষার হলে কোনো বাবা থাকে না। তো সব হচ্ছে স্যার। তো এইগুলো একদমই আমরা সময় নষ্ট করবো না, ঠিক আছে? এবং হচ্ছে একটু সময় নিয়ে প্রশ্নটা ভালো করে পড়বা, প্রশ্ন ভালো করে পরে উত্তর শুরু করো, দরকার 3বার প্রশ্ন পড়ো, কি বলছে কি চাইছে, ওইটা না বুঝলে ভাই উত্তর করে কি করবা? চাইছে তোমার আম গাছের নাম, মানে হচ্ছে তোমার হচ্ছে কি বলে বাংলাদেশের জাতীয় ফল, তুমি দিয়ে আসছো কাঁঠাল, ঠিকই তো আছে, হ্যাঁ, তুমি দিয়ে আসছো আম, হ্যাঁ, মনে করো তোমার হচ্ছে জাতীয় ফল চাইছে, তুমি হচ্ছে আম দিয়ে আসছো, তোমার আম খাইতে ভালো লাগে, তুমি আম দিয়ে আসছো, এটা কি হবে? হবে এটা বলো? তো এইভাবে হচ্ছে প্রশ্ন এবং উত্তর দুটাকে কম্বাইন করতে হবে, বুঝতে হবে, তারপর না অ্যান্সার করবা, এর আগে না। আচ্ছা গেল। তো এখন কিছু টপিক থাকে, যে আমি বলছিলাম যে কালকে পড়াবো, প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা পড়াবো, কিন্তু তোমার হচ্ছে আজকে একটু বলে রাখি, কিছু টপিকস আছে, হ্যাঁ, যেখান থেকে প্রশ্ন আসবেই। যেমন হচ্ছে এই যে বল আর গতির যে হিসাব, এখানে বিভিন্ন রকম অবস্থায় বল বের করতে বলে, গতির ম্যাথগুলো আছে, তারপর হচ্ছে কাজ কাজ শক্তি মানে শক্তির যে সংরক্ষণের ম্যাথগুলো আছে, যে সব জায়গায় শক্তি একই রকম থাকে, সংরক্ষিত থাকে, তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের যে ম্যাথগুলো আছে এগুলো যে বের করতে হয়, কিছু বেসিক প্রশ্ন আছে, এগুলো আসবেই, এটার কোনো মিস নাই, ঠিক আছে? তো আমরা এইগুলো একটু খেয়াল রাখবো। বাট এইটার আসল কাহিনী পড়াশোনা কালকে হবে ইনশাল্লাহ। কালকে 14 তারিখ, 14ই আগস্ট, রাত 8:30 বাজে SSC 26 সুপার স্ট্রেন্থ গ্রুপে ইনশাল্লাহ আমরা হচ্ছে সিকিউর উপরে ক্লাস নিব, ঠিক আছে? আমি ক্লাস নেব ইনশাল্লাহ, ক্লাসে আবার দেখা হবে। আচ্ছা, এখন MCQর ম্যাথগুলো দ্রুত প্র্যাকটিস করা। ভাইয়া তোমাদের যেটা আরেকটা প্রশ্ন, ভাইয়া MCQ পাই না, ভাইয়া MCQ তো প্রবলেম হয়, ভাইয়া MCQ ভুল করি, যত সমস্যা MCQ নিয়ে। আমি SSC ব্যাচে দেখছি তোমাদের MCQ পরীক্ষা, মানে MCQতে ওরা পরীক্ষা দিবে 2 দিন পর, ভাইয়া MCQ ক্লাস দেন, ভাইয়া MCQ টিপস এন্ড ট্রিপস দেন,
মানে এটা আসলে কিন্তু কঠিন হয়ে যায় লাস্ট মোমেন্টে এত কিছু পড়া। তোমাদের এখন সময় আছে, এখন একটু পড়ো, এখন একটু পড়ো, যে সূত্রগুলো ভালো করে বুঝে নাও। এমসিকিউর জন্য ভাইয়া ডিরেক্ট সূত্র দিয়ে ম্যাথ আসে, কোনো প্যাচ গোছ কিচ্ছু নাই। তোমার মনে করো ত্বরণ চাইছে, মনে করো তোমার শেষ বেগ দেওয়া থাকবে, আদি বেগ দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে, খালি মানটা বসাইলে অ্যান্সার। ঠিক আছে, এরকম করে আমরা এমসিকিউতে ম্যাথ প্র্যাকটিস করব। আর প্র্যাকটিস ভাইয়া, প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, 3বার প্র্যাকটিস করতে হবে যেই কোনো কিছু। প্রথমবার পড়বা কিছুই বুঝবা না বা অল্প অল্প বুঝবা, দ্বিতীয়বার পড়বা আরো ভালো বুঝবা কিন্তু একদম পারফেক্ট হবে না, তৃতীয়বার যখন প্র্যাকটিস করবা তখন তোমার একদম পানি ভাত হয়ে যাবে। তখন তুমি হচ্ছে পরীক্ষার হলে সময়ের মধ্যে শেষ করে আসতে পারবা, বুঝছি? এছাড়া কিন্তু পারবা না। তো এইটা একটু সবাই একটু নোট করে রাখো, প্রত্যেকটা জিনিস 3বার করে প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি নতুন করে একটা জিনিস শিখলে তুমি পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা, না হলে পারবা না। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপারটাই বারবার আসছে এখানে। মূলত উদ্দেশ্য একটাই যে আমরা এমসিকিউ প্র্যাকটিসটা কিভাবে করব। এমসিকিউ প্র্যাকটিসের জন্য প্রথম স্টেপটা কি ভাইয়া, সবার মেইন বুক যেটা একদম বোর্ড বই যেটা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড বইটা সবার আগে পড়া, এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ। অর্থাৎ মেইন বইটা প্রত্যেকটা চ্যাপ্টারের ভাইয়া মেইন বইটা সবার আগে পড়তে হবে, এটা মাস্ট মাস্ট মাস্ট। ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞেস করছে, আমাদের ফজল ভাইয়া, আমাদের যে ক্যাপ্টেন, সে আমাদেরকে জিজ্ঞেস করছে ভাইয়া 2.5 লাখ টাকা কিভাবে পাবো, 2.5 লাখ টাকা কিভাবে পাবো। ভাইয়া ভাইয়া আপনার জন্য না, বুঝছেন, যাদের বয়স বেশি হয়ে গেছে আপনাদেরকে দিব না, যারা আমার এই যে ক্লাস 10-এর বাচ্চারা আছে, হ্যাঁ, ছোট ভাই বোনরা আছে, ওদের জন্য আমরা 26 জনকে এবং আমাদের কোর্স দিচ্ছি ফ্রিতে, আমাদের মাস্টার বুক দিচ্ছি, আমাদের টি শার্ট গিফট করতেছি, এবং এই সব কিছু প্রাইসটা আসলে 2.5 লাখ টাকা। তো এখানে আপনার একার আসলে কোনো ভাগ নাই, আপনি আসলে এখানে আশা করে লাভ নাই। ঠিক আছে, যাই হোক ভাই, আমরা এমসিকিউর জন্য প্রথমে যে কোনো বইটা পড়বো, আমাদের যে মেইন বইটা আছে, বইটা পড়ার পরে সেকেন্ড স্টেপে যাবা, তুমি হচ্ছে টেস্ট পেপার সলভ করবা। কি করবা ভাইয়া, টেস্ট পেপার। টেস্ট পেপার থেকে কি করবা, টেস্ট পেপার থেকে বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভ করবা। বোর্ড প্রশ্ন বিগত 5 বছর 10 বছরের বোর্ড এমসিকিউ যেগুলো আছে এইগুলা প্র্যাকটিস করবা, নিজে নিজে ধরে ধরে প্র্যাকটিস করবা। এটা করলে তোমার হবে, তুমি বইটা থেকে থিওরিটিক্যাল প্রশ্ন অ্যান্সার করতে পারবা। যেমন কথার কথা প্রশ্ন আসছে যে দীপন তীব্রতার একক কি। হ্যাঁ, এখন দীপন তীব্রতার একক মনে করো তোমার বিগত বছরে একটা প্রশ্ন আসছে, তুমি এটা মনে করো খালি মুখস্থ করছো টেস্ট পেপার থেকে, অ্যান্সার বললা যে ক্যান্ডেলা। কিন্তু এই বছরের প্রশ্ন আসলো যে না, তোমার হচ্ছে কথার কথা কি বলে, তড়িৎ প্রবাহের একক কি। তুমি সহজ জিনিস এক্সাম্পল দিলাম আর কি, হ্যাঁ, একটা এক্সাম্পল দেওয়ার জন্য বললাম যে একই জাতীয় অন্য প্রশ্ন আসতে পারে, এগুলো কোত্থেকে পাবা, এগুলোর জন্য তোমাকে বই পড়তে হবে, মাস্ট, সুপার মাস্ট। এই বই না পড়লে ভাই তুমি কিছু পারবা না, বই লাগবে। বইয়ের সাথে প্র্যাকটিস করতে যে কোনো একটা টেস্ট পেপার থেকে বোর্ড প্রশ্ন বা এমসিকিউ প্র্যাকটিস করবা। বুঝছি আমরা সবাই, বুঝতে পারছি? তাহলে তোমার এমসিকিউতে 20 থেকে 23 ইজিলি আসবে, ইজিলি ইনশাল্লাহ। এবং 2টা প্রশ্ন কঠিন পাবাই এমসিকিউ পরীক্ষার সময়ে, 2টা একটা প্রশ্ন তুমি কঠিন পাবা যেটা কেউ পারবে না, বুঝছো, খুব কম মানুষ পারবে। তো 20 থেকে 23 মার্কস তুমি এমসিকিউতে ইজিলি পাবা, এবং এইটা তোমাকে 90 বা 95 পাইতে অনেক হেল্প করবে, এটা সবাই একটু খেয়াল রাখবো। ঠিক আছে? আচ্ছা, তো মোটামুটি যা যা এখানে ছিল সবগুলাই বললাম। তো আমাদের যে সিকিউ যে ক্লাসটা হবে, অর্থাৎ অধ্যায় 4-এর উপরে, সবাই বুঝো, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের উপরে, অধ্যায় 4, এই অধ্যায় 4-এর উপরে কালকে, আগামীকালকে, অর্থাৎ কি ভাইয়া 14ই আগস্ট রাত 8:30 বাজে, এই যে আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস 10MS এই গ্রুপের মধ্যে যারা অনেকে এখন এখান থেকে ক্লাস করতেছে, অনেকে ফেসবুক পেজ থেকে লাইভ করতেছো, লাইভ ক্লাসটা করতেছো, আর অনেকে হচ্ছে তোমার ইউটিউব থেকে ক্লাস করতেছো। তো সবাই এই গ্রুপের মধ্যে কালকের মধ্যে জয়েন করে ফেলবা, এখনই আজকে ক্লাস শেষ করে সার্চ করো, ফেসবুকে গিয়ে সার্চ করো। অনেকে জয়েন করে ফেলছো, আর যারা যারা জয়েন করে ফেলছো অলরেডি তারা একটু আমাকে জানায় ফেলো যে ভাই ডান, ঠিক আছে, বা ডি লিখলেই হবে, যে আমাদের গ্রুপে জয়েন করা ডান, ডি অথবা ডান লিখলেই হবে, সমস্যা নেই। যে এই গ্রুপের মধ্যে কালকে আমাদের সিকিউ ক্লাস হবে, এবং পরশু দিন হচ্ছে আমাদের যেটা এমসিকিউ তোমার হচ্ছে এক্সামটা হবে। ঠিক আছে, এমসিকিউ যে এক্সামটা হচ্ছে পরশু দিন হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখানে তো মোটামুটি রুটিন দেয়া আছে সবকিছু, এটা তো বললামই। এখন এই সবকিছু দেখো ভাইয়া, তোমাদের এখন 2টা হোমওয়ার্ক দিব, 2টা সৃজনশীল হোমওয়ার্ক দিব তোমাদের, একটু সবাই একটু নোট করো জিনিসটা।
এই হোমওয়ার্কটা আমি দুটা সৃজনশীল দিব এখানে, এই দুটা সৃজনশীল কালকে সকাল 10টার মধ্যে, এই দেখো আজকে রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টার মধ্যে আমাদের যে গ্রুপটার কথা মাত্র বললাম, এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটা, এই গ্রুপের মধ্যেই হোমওয়ার্কটা সাবমিট করতে হবে। ঠিক আছে ভাইয়া? এই হোমওয়ার্কটা তোমাকে মানে তোমার হচ্ছে প্রাইজ জেতার ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, ওইভাবে সাবমিট করবা যাতে তোমার মিস না হয় কোনোভাবে। ঠিক আছে ভাইয়া? এবং যাতে পোস্ট অ্যাপ্রুভাল হয় সবারটা, এটা ইনশিওর করবো আমি ইনশাল্লাহ। এটা নিয়ে তোমরা টেনশন করো না। ঠিক আছে? এবং তোমার হচ্ছে এই হোমওয়ার্কটা দেখিয়ে দিব তোমার এই যে সিকিউ ক্লাসের আগে, কালকে রাত 8:30 বাজে, তার আগেই হচ্ছে তোমাদের প্রত্যেকটা হোমওয়ার্ক চেক করে পেয়ে যাওয়া ইনশাল্লাহ। কিন্তু কেউ যদি সকাল 10টার পরে সাবমিট করে বলো যে ভাই আমার হোমওয়ার্ক তো অ্যাপ্রুভ করা হয় না, ভাল লাগে না, দিব না, তাহলে তো মানে তুমি ইনস্ট্রাকশন ফলো করো নাই, তোমাকে ইনস্ট্রাকশন ফলো করতে হবে, তাই না? তার মানে হচ্ছে অবশ্যই অবশ্যই আজকে রাত 10টা থেকে কালকে আগামীকাল সকাল 10টার মধ্যে তোমার হোমওয়ার্কটা এই গ্রুপের মধ্যে পোস্ট করতে হবে। কি করবা? জাস্ট হোমওয়ার্কটা ছবি তুলবা, অথবা এই ক্লাসের ছবি তুলো বা হোমওয়ার্কটা ছবি তুলবা, সমস্যা নেই। এই হোমওয়ার্কের একটা ছবি তুলে তোমার নিজের খাতায় হাতে লিখবা, ওইটার উত্তরটা খাতায় হাতে নিজে প্র্যাকটিস করবা, এবং ওই ছবিগুলো তুলে জাস্ট গ্রুপে পোস্ট করবা। সিম্পল, একদম সিম্পল। এবং তারপর হচ্ছে কোথায় সাবমিট করবা, এই যে এই গ্রুপের নামটা আরেকবার লেখা আছে, এই গ্রুপটা কিন্তু একটু সবাই মনে রেখো। অন্য কোনো গ্রুপে পোস্ট করে তারপর যদি বলো ভাইয়া অ্যাপ্রুভ করে না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। আচ্ছা গেল। এবং আমাদের মানে তোমাদের জন্য আর কি, তোমাদেরকে নিয়েই কিন্তু ভাই আমাদের মূলত টার্গেটটা, তোমাদের টেস্ট পরীক্ষা, তোমাদের শেষ মুহূর্তের রিভিশন, এই সব কিছুর জন্য কিন্তু আমাদের যে কোর্সটা আছে, শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা টেস্ট পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা তোমাদের জন্য, এটা আমরা 10 মিনিট স্কুলের জাস্ট 16910 এই নাম্বারে কল করলে এই রিলেটেড সব কিছু পেয়ে যাবা। তোমার সবগুলো অধ্যায়ের বেসিক থেকে প্র্যাকটিস ক্লাস, তারপর হচ্ছে লেকচার শিট অ্যান্ড সব কিছু তোমরা হচ্ছে এইখানে পেয়ে যাবা। জাস্ট যে কোনো কিছুর জন্য এই 16910 এই নাম্বারে কল করলেই হবে, বুঝছো? গেল। এবং তোমার হচ্ছে এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি কোর্স, এখানে আমরা কি কি করব সবকিছু লেখা আছে। যে তোমার সিকিউ এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের সব টপিক, যত গুরুত্বপূর্ণ টপিক আছে সবকিছুই ওই কোর্সের মধ্যে একদম লাস্ট মোমেন্টে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না। তোমার ফিজিক্সের 7টা অধ্যায় কমপ্লিট প্রিপারেশনটা এখানে হবে। ফিজিক্সের পাশাপাশি অন্য যে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে তোমার কি বলে কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এই সব কিছু কভার হয়ে যাবে একটা কোর্সের মধ্যে, সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ একদম গোছানো আকারে। এবং এইখানে তোমার হচ্ছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলা, সিকিউ এমসিকিউ, দাগানো স্লাইড, দাগানো গাইড, সাজেশন, মানে সুপার সাজেশন যেটাকে বলে, দাগানো বই, এই সব কিছু তোমরা হচ্ছে এই কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? জাস্ট কি করতে হবে, এই কোর্সের মধ্যে এনরোল করে ফেলতে পারবা। সায়েন্স, আর্টস, কমার্স সবাই এখানে আলাদা আলাদা কোর্সে করতে পারবে। ভাইয়া হোমওয়ার্ক দেখবে ইনশাল্লাহ, সবার হোমওয়ার্ক দেখবে, ঠিক আছে? যাদেরটা অ্যাপ্রুভ হবে সবার হোমওয়ার্কটা দেখবে। তো যাই হোক, তোমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখো। এই যে আমি ক্লাসের শেষে ওই গ্রুপের মধ্যে স্ক্রিনশটটা আবার দিব। এই যে ক্লাসের স্লাইডটা, আমাদের যে গ্রুপটা আছে এসএসসি 26 স্টার স্টুডেন্টস গ্রুপটা, এই গ্রুপের মধ্যে হচ্ছে আমি এটার স্লাইডটা দিয়ে দিব, আজকের ক্লাসের স্লাইডটা দিয়ে দিব। ক্লাসে যা যা বলছি সবকিছু গোছানো করা আছে না বলো, এই সব কিছু তোমরা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবা, এসএসসি 26 সুপার স্টুডেন্টস যে গ্রুপটা। এবং এই হোমওয়ার্কটা স্ক্রিনশট নাও। এটা হওয়ার পরে এইটা দুইটা, এটা হচ্ছে 1 নাম্বার। এখানে কি হলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে কি এটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, এখানে তো হোমওয়ার্ক একটু চেঞ্জ হয়ে গেছে, প্রবলেম হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমরা বলতে একটা দিই, আমরা এই একটা হোমওয়ার্কটা এটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে রাখি, এটা সবাই একটু পোস্ট করো, এই একটা হোমওয়ার্ক দিলেই হবে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলেই হবে। সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখি, এই একটা হোমওয়ার্ক এটা দিলেই হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে অন্য প্রশ্ন চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তো সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে, আমি গ্রুপের মধ্যে পোস্ট করে দেবো, সমস্যা নেই। তো তোমাদের এই সব কিছুর জন্য মূল উদ্দেশ্য হচ্ছে এ প্লাস পাওয়া, একটা ভালো রেজাল্ট করা। তো এইটার জন্যই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শেষ মুহূর্তে গোছানো, তোমাদেরকে একটু ইন্সপায়ার করা, একটু গাইড করা, একটু হেল্প করা। তো এটার জন্যই হচ্ছে আমাদের যে সুপার স্টুডেন্টস ক্যাম্পেইনটা বা চ্যালেঞ্জটা চলতেছে, এখান থেকে আমরা সেরা 26 জনকে যে পুরস্কারটা দিব। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে এখন থেকে যাতে শুরু করতে পারে, প্রিপারেশনটা এখন থেকে নেওয়া শুরু করতে পারি, এটাই হচ্ছে মূল কথা। অ্যান্ড ফাইনাল হচ্ছে এটা আমাদের রুটিন, এটা হচ্ছে আমাদের রুটিন, এবং এই রুটিনটাই হচ্ছে আমরা ফলো করব আমাদের এই ক্যাম্পেইনের জন্য। বুঝতে পারছি? বুঝতে পারছি?
তো এরপরে হচ্ছে আমার ক্লাসের পরে নেক্সট হচ্ছে ইংলিশ ক্লাস হবে 16 আগস্ট, এই যে 10 মিনিট স্কুলের মেইন পেজ থেকে বা হচ্ছে ইউটিউব চ্যানেলে হবে। কিন্তু আমার যে কালকের 14 আগস্টের যে সিকিউ ক্লাসটা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের উপরে, এইটা শুধুমাত্র কালকে আমাদের যে মানে ফেসবুক গ্রুপটা আছে ওইখানে হবে, 10 মিনিট স্কুলের মেইন পেজ বা ইউটিউব চ্যানেল থেকে হবে না। তাই আমরা একটু কাইন্ডলি গ্রুপটাতে জয়েন করে ফেলবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, সমস্যা নেই। তো এতক্ষণ যা বলছি, লাস্ট একটা কথা বলে আজকে এই সময়টা ক্লাসটা শেষ করব। আমাদের মোটামুটি অনেকক্ষণ ধরেই আমরা কথা বলতেছি বা তোমাদের সাথে অনেক কিছুই বলছি। লাস্ট একটা কথা বলে ভাই শেষ করি। হ্যাঁ, এই যে এত কিছু, এত চিন্তা, এত প্ল্যানিং, এত কোর্স, এত কিছুর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে জাস্ট একটু শেষ মুহূর্তে মনে করায় দেওয়া যে তোমার এখন পড়ার সময়টা চলে যাচ্ছে। আমি বলবো না যে এখন তুমি শুরু করলে অনেক ভালো করে ফেলতে পারবা, ঠিক আছে? তুমি যদি এখন শুরু করো, তারপরে একদিন দুই দিন ভালো করে পড়লা, 3 দিনের দিন আর পড়লা না, মনোযোগ দিয়ে পড়লা না, তুমি কি ভালো করতে পারবা বলো? তার মানে তোমার হচ্ছে রেগুলার থাকা লাগবে, এখন শুরু করে ধরে রাখতে হবে। তুমি একটু মনে করে দেখো তো, তুমি কিন্তু আগেও শুরু করছো, অনেকবার শুরু করছো, তুমি কি ধরে রাখতে পারছো? কিন্তু এখন যে শেষ সময় চলতেছে, এখন যদি না ধরতে পারো, শুরু করে যদি এটা কন্টিনিউ না করতে পারো, ভাইয়া তুমি পরীক্ষার আগে ঠিক তোমার সাথে আবার দেখা হবে, তখন তুমি বলবা ভাই আমার তো সময় ছিল কিন্তু পড়তে পারি নাই, পড়া হয় নাই, পড়া জমে গেছে, এখন তো এই অল্প কয়টা অধ্যায় এটাও শেষ হইতেছে না, কি করব? তাই এইটার আগে ভাইয়া একটু নিজের অবস্থাটা চিন্তা করো, কোথায় আসো অ্যান্ড কোথায় যাইতে চাও। এইটা ভাই একমাত্র এই পড়াশোনা দিয়ে সবচেয়ে বেশি ভালো করে সম্ভব। বাংলাদেশের ক্ষেত্রে পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই ইনশাল্লাহ A+ পাবো, সবাই ইনশাল্লাহ অনেক ভালো করব। ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, বা যে কোনো সাবজেক্টে আমাদের ফুল মার্কস আসবে ইনশাল্লাহ। কিন্তু তার জন্য পড়াশোনা করতে হবে। মনে রাখবা যে তোমরা যেইখানে আসো, এই জায়গাটা না একদম মানে খুবই মানে অল্প সময়, চোখের পলকে 4 মাস চলে যাবে। তখন দেখবা যে আসলে পড়লে অনেক কিছুই পড়া যায় তো, কিন্তু তুমি তখন পড়ো নাই। তুমি এমন কিছু করছো যার কারণে তোমার এখন আফসোস করতে হইতেছে। এই আফসোসটা তোমাকে সারা জীবন বয়ে নিতে হবে। এসএসসি পরীক্ষায় খারাপ করার পর একটা কনফিডেন্স একদম ডাউন হয়ে মাটির নিচে চলে যায়, বুঝতে পারছো? এই ছোট বয়সে না ওই জিনিসটা তোমরা হচ্ছে ম্যানেজ করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না। তো তার আগে একটু সিরিয়াস হও, এখন থেকে একটু ভালো করে পড়াশোনা শুরু করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো করবা, সবার রেজাল্ট অনেক ভালো হবে। সামনে আরো অনেক সময় আছে, কিন্তু যদি তুমি পড়াশোনা করো। আর যদি তুমি এখনো ভাবো আছে সময় আছে পরে পড়বো, এই পরের দিনটা আর কখনই আসবে না, কখনই আসবে না, বুঝছো? জাস্ট পরে পরে করতে করতে একদিন দেখবা যে শেষ, সময় শেষ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, আর তোমাদের সময় নষ্ট করবো না। এত কিছু বলার উদ্দেশ্য একটাই, তোমাদেরকে একটু গাইড করা, ফিজিক্সের আইডিয়াটা দেওয়া। আমি এখনই গ্রুপের মধ্যে এই স্লাইডটা পোস্ট করে দিব, অ্যান্ড সৃজনশীলটা চেঞ্জ করে 2টা ভালো সৃজনশীল দিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট একটু মানে তোমরা হচ্ছে ট্রাই করবা যে ওটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, বা নোট মানে লিখে তারপর হচ্ছে গ্রুপের মধ্যে সাবমিট করবা, ঠিক আছে? তো কালকের ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, কালকের সিকিউ ক্লাসে দেখা হবে 8:30 বাজে। তো এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপে অবশ্যই জয়েন করে ফেলবা। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, টেনশন করার কিছু নাই। তুমি হয়তো লেট করছো, বাট তুমি একা না, পারবা ইনশাল্লাহ। একটু সময় লাগবে, বাট চেষ্টা করতে হবে, শুরু করতে হবে। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, অনেক ভালো করবা, বুঝতে পারছো? ইনশাল্লাহ নিজের স্বপ্ন, বাবা মায়ের স্বপ্ন সব কিছু পূরণ হবে, বাট এখন তোমার শুরু করতে হবে, ঠিক আছে ভাইয়া? আল্লাহ হাফেজ, ভালো থাকো।